আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলের প্রতি আমার সালাম ভালোবাসা রইলো। তো আমি আসলে কথা বলি হয়তো কোনো কারণে কি কারণে কথা বলি, কেন প্রয়োজন, আ আসলে কি এখানে কথা বইলা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করতেছি? আসলে না। আমি আজকে একটা জটিল বিষয়ে কথা বলবো। আমি জানি অনেকেরই পার্সোনালি সমস্যা, মানসিক ব্যাঘাত হইতে পারে বা মন থেকে খারাপ কথা আসতে পারে। আমি সেটার জন্য না। তবে আমি কিছু পথ দেখানোর চেষ্টা করব যে আমাদের দেশের প্ল্যানিং যেটার দিকে যাচ্ছে আমরা নীরবে কথা বলতেছি কিন্তু ডেভেলপমেন্টে যাব সেটার দিকে আমরা যাচ্ছি না। আচ্ছা ডেভেলপমেন্ট বলতে কি বলে? আমাদের দেশে কয়েকটা সংস্থা আছে। ধরে নেন রাষ্ট্র ব্যবস্থাপনা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেখানে মন্ত্রিপরিষদ থাকে, সেখানে সবকিছু আছে। এখন জনগণ আছে যারা রাষ্ট্রের মালিক বলা হইতেছে, তাই না? জনগণ রাষ্ট্রের মালিক। আচ্ছা। এখন এই জনগণ ভালো থাকলো কিনা সেটার যে আমার যে যারা এই সমাজকে তৈরি করছে, একটা ব্যবস্থাপনা তৈরি করছে যে এটাই আমার একটা দেশ, এই দেশটা বাংলাদেশ, এখানে সবাই থাকবে, এখানে সবাই ঘুমাবে, তাদের জন্য পর্যাপ্ত খাবার ব্যবস্থা করব, পর্যাপ্ত ব্যবস্থাপনা যেটা শর্ট থাকবে বিদেশ থেকে আনবো। এই দেশে খাবারের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা, ন্যায্যতার ভিত্তিতে জীবন ব্যবস্থাপনা, কখনো চিকিৎসার সুব্যবস্থাপনা, তারপর রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থাপনা, সবকিছু এভরিথিং মানুষের জীবনে যা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু মিলাই তার। বহির্বিশ্বে গমন, চলাফেরা, লাইফ সবকিছু সহজ করে দেওয়া। দেখেন আমি এমন একটা দেশে থাকি যেখানে অনেক দেশেই আমাদেরকে ভিসা দেয় না। তো অনেক দেশে ভিসা দেয় না। কারণ ওইসব দেশে আমাকে যেতে হইলে আমাকে অনেক কাঠকড়ি পুড়াইয়া তারপরে ভিসা নিতে। আবার অন্য পার্শ্ববর্তী উন্নত একটা যেমন থাইল্যান্ডের যদি কোনো জনগণ হয়, তারা একটা সিঙ্গাপুরের একটা জনগণ, সে আমেরিকা যেতে এত কিছু লাগে না। তাকে একটা ভিসা এমনি হয়ে যায় তার। ইংল্যান্ডের একটা মানুষ আমেরিকা যাবে, কোনো সমস্যা নেই। তো আমার দেশে কেন সমস্যা? আমাদের দেশের মানুষগুলাকে কোন স্তরে রাখছে তারা। এখন তারা কিভাবে উন্নত হইছে সেটা আমাদের আগে খেয়াল করতে হবে। এই কথাগুলাই বলতে চাচ্ছিলাম যে উন্নত তারা কিভাবে হয়ে গেল। আপনি সিঙ্গাপুর জেলেপাড়া কিভাবে উন্নত হইছে, সেই সমাজ এখন কিভাবে আরও ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, তাদের শিপিং ব্যবসা সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে দিছে এবং মাল্টি স্টোর বিল্ডিং করলো। সেখানে যেই গগন চুম্বী বিল্ডিংগুলো করছে, সেখানে বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন দেশের বিজনেস তারা করতেছে। ওই দেশের জনগণ প্রচুর ভ্যাট ট্যাক্স এবং সব কিছু তারা পায়, সরকার পায়, সেটা জনগণও ভোগ করে। তো ওইখানে আমাদের এশিয়ার প্রচুর লোক, বিভিন্ন দেশের লোক কাজ করতে যায়, আরও টাকা নিয়ে আসে, কাজ করে, তাদের ডেভেলপ করে দিয়ে আসে। তো এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়? আমাদের দেশে কোনো সমস্যা না। সমস্যা হলো আমরা একটা মুসলিম জাতি, যেখানে প্রায় 85% 86% মুসলমান বসবাস করে। এখানে প্রায় 18 কোটি প্লাস লোক আছে, এর চেয়ে বেশি হইতে পারেন, বারবারই বলি। তো এই যে মুসলমান কান্ট্রিতে আমাদের মুসলিম যে চিন্তাধারা আছে, আমার পার্শ্ববর্তী আরও মুসলিম দেশ আছে, পাকিস্তান আছে, ইন্দোনেশিয়া আছে, তারপরে এই দেশগুলো আছে। দেখেন আমাদের ধর্মীয় মূল্যবোধ দিয়া যদি আমি কোনো আমার দেশকে যদি আমি ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে বিচার করি, তখন আমাকে অনেক কিছুই করা এবং চলবে না। ধর্মীয় মূল্যবোধ আল্লাহ যে আইন দান করছে, যে জিনিসগুলো আমাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, সেগুলো পৃথিবীতে আছে কিন্তু নিষেধ করা আছে। যেমন আপনি শুকর খাবেন না, সেটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। যেমন নারীদের কাছে মানে বেবিচারী হওয়া যাবে না। আচ্ছা, তারপর হইতেছে আপনি মদ খাবেন না। তারপর হালাল হারাম এগুলো সব লিখে দিছে। এগুলা ব্যতীত রেখে এবং মানুষের প্রতি প্রচুর পরিমাণ লয়ালিটি যেটা বলা হয় এবং খুবই উন্নত মানসিক অবস্থা একজনের প্রতি রাখতে হয় মুসলিম বিশ্বে, যাতে কেউ আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত না হয়। তো এই ক্যাটাগরিগুলো যদি মানুষের ভিতরে বসবাস করে, তখন মুসলমান দেশটা খুব সুন্দর থাকে। এগুলা নিয়ে তারা মানুষের সাথে চলে। তো এটা দিয়ে উন্নত করা যায় সেই দৃষ্টি দিয়া। যেমন বিশ্বের যে মোড়ল আছে, তারা এই ইসলামিক স্টেট এবং ইসলামিক মন মানসিকতা দেশ দুই একজনকে ছাড় দিয়া বা তাদের মাধ্যমে মুসলমানদেরকে একটা
করায়ত্তর হাতে রাখার জন্য তাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছে এবং তাদের সাথে তারা গ্যাঞ্জাম কম, যেমন সৌদি আছে, ইরান আছে, বিভিন্ন অংশগুলো আছে, তাদের সাথে উন্নত বিশ্বে তারা মুসলিম অবস্থায় থাকলেও তাদের সাথে করে না। আর বাকি যে গরিব মুসলিম দেশগুলো আছে, আমার দেশ বাংলাদেশ এবং অন্যান্য অঞ্চলে, এগুলা প্রচণ্ড পরিমাণ রেস্ট্রিক্টেড করা আছে বিভিন্ন সিস্টেমের উপর, বিভিন্ন ব্যবস্থাপনার উপর। আপনার যেমন একটা ভারতের মুসলিম যদি একটা ভালো মানুষ, সে জাকির নাইকি ধরেন, সে আমেরিকা গেছে, তাকে আটকাইছে যে আপনি কেন আসছেন, বা বিভিন্ন এরকম সব কিছুতেই বলা হইতো এক সময়। তো এগুলা নিয়ে তাদেরকে টেররিস্টও বলা হইতো, বিভিন্ন ওয়েতে চলছে। এখন মজার বিষয় হলো আমরা উন্নত লাইফ খুঁজতেছি না, খুঁজছি না, এটা হলো বোঝার বিষয়। আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি এখানে অনেক আছে, বাংলাদেশের প্রচণ্ড মানুষ এই দেশে বসবাস করি, এবং আমি একটা মানুষ, যদিও যদু মধু যাই হই, মোহাম্মদ আলী যাই হই, আমরা যাই নাম থাকি, কিন্তু মুসলমান হওয়াটা ওই যে কোরআনের আইনে যেভাবে চলতে বলছে, ওইটা হচ্ছে মুসলিম হওয়ার নির্দেশনা। এখন আমার দেশ দুই দিকে যদি পা দেয়, মানে ধরে নেন একটা মানুষ মুসলিমও হইতে চায়, আবার পৃথিবীর সব কিছু ভোগ করতে চায়, তখন কিন্তু মুসলমানত্ব থাকে না, ভোগটা থাকে ওই শয়তানের যে কার্যক্রম সেটা। তো ওই দিকে যাওয়া যাবে যদি আপনি চান, কিন্তু যাচ্ছে না, যাচ্ছে। আমাদের দেশের মানুষ আমরা সকলে নামাজ পড়ি মোটামুটি একবার দুইবার, যেটুক পারে, শুক্রবার হলেও যায় অন্তত, কিন্তু এর অগোচরে অনেক কিছু চলতেছে সমাজে, বিভিন্ন বিদেশি সংস্কৃতি, বিদেশি খেলা, বিদেশের সব কিছু। ধরেন আমার দেশে মদ ওপেন নাই, কিন্তু আমাদের দেশে মদ কি কম চলতেছে? দেখাইতে পারবো না যে মদ কম খাচ্ছে এই সমাজে। এই দেশে নেশা খাচ্ছে না। আচ্ছা, আল্লাহ যে হিংসাত্মক মাইন্ড করতে না করছে, যেটার সৃষ্টির গোড়ায় বিশাল এক তত্ত্ব আছে, যে হিংসা, মানুষ পতন যে ব্যাপারটা আছে, যেটা ইবলিশ শয়তান হলো। তো এই সমাজের আমরা রন্ডানোরা বিদেশি যারা আল্লাহকে মানে না, আসারা, তারা কিন্তু ওই তার প্রতিবেশী ভাই বা যার যেই থাকুক তার সাথে কোনো মানে হিংসা মানসিক অবস্থা তাদের নাই, কিন্তু আমাদের দেশে সে অংশটা সবচেয়ে বেশি। ধরেন আপনি একটা এখন নিজে এই মুহূর্তে একটা 5 তলা বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনার পাশের 3-4 জন প্রতিবেশী যেই প্লট থাকবে বা জায়গা থাকবে, তারা আপনাকে দেবেন খোঁচাখুচি, আপনার প্রতি একটা আলাদা একটা আচরণ নিয়ে আসবে, এতদিন এটা ছিল না। তো এটা আপনি সবসময় পাবেন, বিভিন্ন প্রমাণের জন্য খুঁজে পাবেন। এটা হচ্ছে হিংসাত্মক মুভমেন্ট মানুষের প্রতি। আচ্ছা, ইসলামিক ওইভাবে না হয়, তারপর আমরা মুসলিম, এত কিছু করার পর আমরা মুসলমান যেহেতু নাম, আমরা আল্লাহকে ভয় পাই, মুসলিম। এখন এই দেশকে এই যে 16 কোটি মানুষ প্লাস 18 কোটি মানুষ প্লাস, এরা আমরা সকলেই উন্নত বিশ্বের জন্য খুবই আপনার প্রত্যেকটা ইয়ং জেনারেশন যারা কিনা এখন 55 থেকে 60% ছেলে মেয়ে আছে, তাদের লাইফস্টাইল দেখেন, প্রতিদিন ভার্সিটিতে যান বা রাস্তাঘাটে যান, তারা কিভাবে লাইফ লিড করতে চায়। এটা অন্যায় না, সে লাইফ লিড কি ওয়ার্ল্ডে সে দেখছে যে একটা মেয়ে সামাজিকভাবে সে বোরকা পরে ঘুরে না, তারা তাদের মতো চলে। আবার আমাদের দেশে কিছু ধর্মীয় অনুগত কিছু মানে কি বলে এটা, ধর্মভীরু, মানে যারা অন্ধ ধর্ম, মানে যেটা বোঝায় মানুষকে বিভিন্ন মানে শিক্ষিতভাবে জ্ঞানীভাবে তারা কথা বলে না, তারা তাদের মতো ইয়ের মতো কথা বললে তাদেরকে একটা ট্রেন্ড তৈরি করে চালাইতে চায়, মানে তাদেরকে একটা রাস্তা দিতে চায় যে এইভাবে চললে মুসলিম হওয়া যায়। আসলে না, সেগুলো আলাদা বিষয়, মুসলমান হিন্দু কথা, খ্রিস্টানদের কথা, এটা না। তাহলে আমাদের দেশের মানুষ, আপনি যদি ফাইনালি আপনি খেয়াল করে দেখবেন, প্রতিটা মানুষ তার অবস্থান নির্ণয়ের জন্য চাওয়া পাওয়ার লেভেল খুঁজতে গিয়া সে তার পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতেছে। কি চেষ্টা করতেছে? যে আমার আইফোন লাগবে, আমি বারবার আইফোন আনি, কারণ এটা মানুষের সবচেয়ে বেশি সময় কিলিং করে, যেটা দিয়ে সে তার ব্যক্তি জীবনকে অনেকটা সময় পাস করে, মানে সে এটার সাথে শেয়ারিং করে, তার বন্ধু হয়ে গেছে নেটের জগৎ। তো এইটার জন্য সে চেষ্টা করে।
আচ্ছা, সেই ইনকামের মাত্রা বের করার জন্য দুর্নীতিগ্রস্ত দেখেন আপনি সরকারি পর্যায়ে, এখন গরিব পর্যায়ে তো আমাদের মতো গরিব পর্যায়ে দেখায় না, যারা উন্নয়ন করে সরকারি পর্যায়ে আমলার থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে যারাই সবাই আপনার দুর্নীতির সাথে একেবারে সব কিছুতে যুক্ত হয়ে গেছে। সরকারি বাসভবন তো একটা সরকারের রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতি হলে জনগণ সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, কারণ ওইখানে ঘুষ দিতে হয়, ওইখান থেকে সে ঘুষ আবার নিয়ে আসে, এই তো প্রসেস চলতেছে। তো এখন এই হিসেবে কি আমরা ভালো? দেখেন আপনি মহল্লায় মহল্লায় কিন্তু প্রত্যেকটা গ্রামে সব জায়গায় সুদের ব্যবসা চলতেছে, যেটা আল্লাহ পাক বলছে তুমি রসুল এবং আমার সাথে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো যারা সুদ খায়। আচ্ছা, এরকম ভয়ঙ্কর কথার পরে সে সুদ খায়। আচ্ছা, সুদ খায়, গীবত করার পরিকল্পনা চলে। এখন এই সমাজের মানুষগুলা উন্নতি চায়, তারপর আমরা সবাই তারপর উন্নতি চাই কিভাবে? আমাদের পারিবারিক সামাজিক উন্নয়ন। এই উন্নয়নের মূল উদ্দেশ্য হলো, এতক্ষণ যত কথা বলছি এটা উন্নয়নের করার কথার জন্যই বলতেছি। ধরেন আপনি যদি চাইনিজদের মতো উন্নয়ন চিন্তা করেন তাইলে ডেভেলপ করে উপরতে পারবেন। আবার আপনি যদি ভিয়েতনামের মতো প্ল্যানিং নেন তাইলে আবার সেটা একটা উন্নয়ন হয়। আচ্ছা, আপনি যদি মালয়েশিয়ার মতো একটা উন্নয়ন চিন্তা করেন সেটা হবে। প্রত্যেকটা রিজন কিন্তু আলাদা, প্রতিটা জায়গায় মানুষ আছে, প্রতিটা দেশই আছে, সেখানে উন্নয়ন করতে হলে যেটা সাস্টেন করতেছে বা স্থায়িত্ব হয়েছে, যেমন ইন্দোনেশিয়া, সেখানে আমাদের চেয়ে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া, সেটা প্রায় 22 না 24 কোটি মুসলিম। এই যে 24 কোটি মুসলিম বা 25 কোটি, এই মুসলিমের যে যারা আছে তাদের কর্মসংস্থানগুলোর ব্যবস্থাপনা আপনি তাকাইতে হবে, তারা কি করতেছে আপনি অনলাইনে দেখেন। তারা মুসলিম হিসেবে কি বেঁচে আছে না তারা শেষ হয়ে গেছে, এটা আল্লাহ ভালো জানে। মুসলমানদের স্বীকৃতি আল্লাহ পাকই ব্যবস্থা করবে। তবে তা আমাদের অবস্থানটা হয়েছে আমরা নাচতে চাই কিন্তু ঘুমটা খুলবো না। আমরা ঘুমটা যদি দিয়ে নাচতে যাই তাহলে তো আমার নাচ হবে না। আমাকে একদিকে যেতে, ঘুমটা দিব, নাচবো না, আর নাইলে নাচবো, ঘুমটা খুলে ফেলবো। হ্যাঁ, আমার উদ্দেশ্য কথাটা এই জায়গায়। কারণ আপনি ইনফ্লুয়েন্স করতেছেন যে আমরা আধুনিক বিশ্ব চাই, আধুনিক সভ্যতা চাই। আমার শহরে কি আধুনিক সভ্যতা আছে? ওরা যেভাবে চলে, আমার পারিবারিক আছে, আমি আমার বাবা মার সাথে একসাথে একটা ইংলিশ ছবি দেখতে পারি না। ওরা তো একসাথে সবাই দেখে, কে ছেলে কে মেয়ে এগুলার বিষয় না। আমার সমাজে একটা মেয়ে শুধু টপস পরে, ছোট ছোট ড্রেস পরে বের হইতে পারে না। আপনি মিডিল ইস্ট বলেন, এই যে চায়না বলেন, আর মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর, ওইখানে তো সব শর্ট ড্রেস পরে সে ঘুরতেছে। এটা কি আমার সমাজে করলে কি তাকে গালি দিবে না? হ্যাঁ, তাহলে আপনি ওদিকে এই যে সমস্যাগুলো, এটা তো সমাধান তারা করতে পারতেছে না। সমাজের মানুষগুলা দেখেন দুই চোখ হয়ে গেছে, এক মনে সে অন্তরে বসে। ধরেন আমি বাসায় বসে আমি চিন্তা করি, আমি অনলাইনে তাদের বিদেশিদেরকে দেখি বসে বসে, কিন্তু আমার পাশে যে আমার বোনটা যদি একটু বিদেশের মতো হাঁটা চলা করে, একটা পোশাক কিনেই দেয়, তাহলে সেটা নিয়ে আমি কি করি? পিটাপিটি করি, মারামারি করি। আসলে তো আমি নিজে দ্বৈত নীতির মাঝে বসবাস করতেছি। আচ্ছা, উন্নত করতে হলে এই প্রতিটা জনগণরে আপনি কর্মপদ্ধতি, যেটা হচ্ছে হাতে শিক্ষা, মানে যেটা হচ্ছে যে উন্নত বিশ্ব যেটা বলে যে কারিগরি শিক্ষা, যেটা হাতে প্রত্যেকটা বিষয়ের উপরে মানুষের পণ্যের প্রয়োজন হয়, এটা একটা বিশাল প্রয়োজন। প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য খাদ্য থেকে পণ্য সব কিছু লাগবে যে কোনো দেশে। সেটা আপনাকে মেড করা বা তৈরি করা বা উৎপাদন করা সব কিছু করতে হবে। তখন আপনি ওইটা বিক্রি করে বা ওইটা আপনার চাহিদা মিটা বেশি বিক্রি করে আপনি উন্নতির দিকে যাইতে পারবেন, এই একটা রাস্তা। আর ওইটা যদি আপনি স্বয়ংসম্পূর্ণ নাই হন, আমার দেশ তো নাই, যেহেতু আমাদের দেশে এত জনসংখ্যা, সেখানে কৃষি জায়গা কম, সেই কৃষিকাজ হয় না, সেখানে বিদেশ থেকে সব আইনা খাইতে হয়। আমাদের পক্ষে কৃষিকাজে সেরা হওয়া সম্ভব না। আসেন নেক্সট পর্যায়ে, সেটা কি? আমার দেশে কিছু মানুষ আছে, ইন্ডাস্ট্রি চলতেছে। তো ইন্ডাস্ট্রি প্রসঙ্গ নিয়ে আর আগে কথা বলছি। ইন্ডাস্ট্রি প্রসঙ্গ হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি আমাদের সমাজকে দিয়ে গেছে, যেটা হচ্ছে নিয়ে আসছে, সেটা হচ্ছে যেমন আগে ছিল 8,400 টাকা বেতন, এখন হয়তো 12,000 টাকা, এই সব কিছু মিলে 15-16 হাজার টাকা পায় একটা এই গার্মেন্টসে। সে হয়তো বিএ পাস করছে, কেউ এমএ, কেউ হয়তো দেখেছে মেট্রিক পাস করছে, কেউ নন মেট্রিক। এই লোকগুলো ওইখানে এই মেয়েদেরকে অধিকাংশ চাকরি দিচ্ছে এবং ছেলেরাও করে। এখন এখানে বড় পোস্ট আছে বিদেশিরা করে, যেমন চাইনিজরা, ইন্ডিয়ানরা। এই যে ইন্ডিয়ান যে ওই যে বললো যে আসিফ নজরুলেরা যে এত লক্ষ চাকরি করে, তো ওখানে বেশিরভাগই তো এই বায়ারেরা এখানে বড় বড় সংস্থাগুলো চালাইতেছে এই পোশাক খাতে।
তো এখন আমি কোনটা বলতে চাই যে এখানে যে ব্যবস্থাপনা দিছে এতে আমাদের দেশের যে সবচেয়ে দ্বিতীয় বা মানে ১ নম্বর রেমিটেন্স মানে রেমিটেন্স না মানে অর্থনৈতিক শক্তি যেটা বলা হয় সেটা এইখান থেকে তারা জীবিকা শক্তি বাঁচতেছে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এই মানুষগুলার প্রত্যেকটা মানুষের জীবনে কি পরিমাণ দুর্বিষহ কষ্ট নেমে আসছে এই কাজ করতে গিয়ে। তারা ১২,০০০ আপনি সকাল ৮টায় বের হয়ে যায়, ৮:৩০টায় মতো তারা অফিসে ঢুকে বা ৯টা ধরে নেন, আপনি ১ মিনিট পরে গেলে সে অ্যাবসেন্ট হয়ে যাবে বা ৩ দিন গেলে তার ১ দিন মাইর। তো সে ওই টাইমে সকালবেলা উঠে ওই মহিলা হোক, ওই মেয়েটা হোক, ওই ভাইটা হোক, সবাই মিলে কী করে, বোনটা তার বেতনের থেকে তার গ্রামে ২-৪ জন মানুষ আছে তাদেরকে খাবার বা শহরে নিয়ে আসছে। তারা একটা বস্তির এরিয়ায় থাকে, মানে যেখানে নিম্ন শ্রেণী ঘর বাড়ি চলে বা টিনের ঘর, বেড়ার ঘর, মুলির ঘর, বিভিন্ন অল্প টাকা। কারণ আমাদের এখানে ভাড়া যারা দেয় তারাও খুব ভয়ঙ্কর ডাকাত হয়ে গেছে। তারা একটা ফ্ল্যাট করলে ১০,০০০ ২০,০০০ টাকা চায়, তা সে বেতনটা তো পায় না, সে এখানে ২,০০০ টাকা থাকতে হয় তে থাকে। এখন এই যে বন্টন নামার যে সিস্টেম, এখানে যে তাদের জীবনটাকে একটা দুর্বিষহ একটা বস্তিতে নিয়ে গেল। সে সকাল ভোরে উঠে সেই কাজে গার্মেন্টস কর্মীটা সেখানে ইন করলো, সে ঠিক তার হয়তো ৮ ঘন্টা ডিউটি, সে ১২ ঘন্টা করলো। তারপরে কারণ ওভার টাইম না করলে তো ১৬,০০০ টাকা আসবে না। সে আবার বাসায় আসলো, এসে দেখলো সন্ধ্যা ৮টা বাজে। তো সে তার জীবনের সময় কোথায় পাইলো? সে ঘরের সংসারে সময় দিতে পারে না। সে ওখানে এসে আবার রান্নাবান্না শুরু করে, তাড়াতাড়ি ঘুমাইতো, সকাল ভোরে উঠতে ৬টায়। এই জীবনটা সে প্রতিনিয়ত করে। তার সুখ কোন দিন জানেন? যেদিন ছুটি থাকে। তারপরও পায় না, আত্মীয় স্বজন আছে সেখানে আসে, সেখানে যায়, মা বাবা আছে, ঈদের ৩ দিন ছুটি পায়, ৫ দিন পায়, যায়। মানে এক অদ্ভুত লাইফ তাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, চাইনিজদেরকেও কিন্তু এরকম কঠিন কাজের নামাই দিছে। কিন্তু আমার কথা হচ্ছে যে তাকে যে কঠিন কাজে চাইনিজদেরকে নামাই দেওয়া হইলো, তারা কিন্তু তাদের বেতন কাঠামো, তাদের থাকার বাসস্থান, তাদের খাবারের ব্যবস্থাপনা উন্নত, তাদের সব ট্রিটমেন্ট সব কিছু সুন্দর আছে। আপনি তাদের লেবারদের দেখেন, সবাইকে দেখেন, তার বিজনেস উদ্যোক্তাও তৈরি করে দিছে সবাইকে, প্রত্যেকটা মানুষকে উদ্যোক্তা করে দিছে। আপনার এই পোশাক খাতে কাউকে কি উদ্যোক্তা করছে? দিছে কাউকে? সে ১,০০০ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে একজনের নামে গিয়া এই পোশাক, এই শ্রমিক। আপনি দেখেন মোবাইল চাইনিজরা বিক্রি করে, ওইখানে দেখবেন বড় বড় মার্কেটে ছোট ছোট একটা টেবিল নিয়ে তার ব্যক্তিগতভাবে সে ৫০টা মোবাইল নিয়ে বসতেছে, ওইখানে বিক্রি করতেছে, একটা অ্যাক্সেসরিজ নিয়ে বসতেছে, বিক্রি করতেছে। আমার দেশে কি এটা দিছে? দেয় নাই। তাকে এই দিতে হবে, সেই দিতে হবে, তারপরে করতে পারে। ১,০০০ কোটি টাকা, এটা সাহসী করতে পারে না, চাকরি করতে যায়। উদ্যোক্তা তৈরি করার মতো রাস্তা আমাদের দেশে নাই, বন্ধ। কি কারণে? ওই যে সমাজের এক শ্রেণীর লোক লুবি, তার লাগবে। আপনাকে আমি একটা সহজ দেখাই যে যদি ওই মানুষগুলা যে কিনা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল, সে অনেক পরিশ্রম করে আসছে, তারা দেখেন মন্ত্রী হইছে, তারা এমপি হইছে, তারা দেশ পরিচালনা করছে, বিদেশে বাড়ি করছে, হোম করছে, এখন তো তাই বেরিতেছে সবাই। অধিকাংশ ব্যবসায়ীগুলা এরা রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছে। তাদের যে প্রতি বাৎসরিক ইনকাম যত পরিমাণ টাকা তার প্রয়োজন, তার যে কত হাজার গুণ বেশি হয়, এই টাকা দিয়ে সে কী করবে? সে তো বিদেশ বাড়ি বানায়। এটা তার দোষ। এই দেশের সিস্টেম, করাপশনের সিস্টেম করে দিছে এই রাষ্ট্র ব্যবস্থাপনায়। কারণ ব্যবস্থাপনা এখানে নাই যে সে নির্দিষ্ট মালিক হইয়া এইটুক মালিক হবে, যে এর বেশি। যেমন সে যদি ১০ টাকা ইনকাম করে, সে তার সব কিছু ঋণ টিন শোধ করার পরে, মানে তার সমস্ত কিছু সরকারের কাছে যাবে, ওইখান থেকে সে 2% পাবে। হ্যাঁ, বাকিগুলা যারা কিনা অনুন্নত, যেটা চাকরি করতেছে, কাজ করে, তাদের ক্ষেত্রে সেখানে বিল্ডিং তৈরি করে দিবে, তাদেরকে থাকার যে বাড়ি তার নিজস্ব করে দিবে, এগুলো তাদের ক্ষেত্রে কাজে লাগাবে। এটা কিন্তু তারা করে না। কারণ করে না, ওই যে সব গোলাম হইব আর সে বাদশাহ হেরিছে। আমাদের দেশে সেই ৬০০ বছর যে বাদশাহীরা সিস্টেমে শাসন করছে, মোগলরা, বিভিন্ন ইয়েরা, তো এখন সেটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তার যে সিস্টেম চালু করে দিয়ে গেছিল সেটা এখনও এই সমাজে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা কাজে আছে। তো এই জন্য কেউ ডেভেলপ হয় না। ডেভেলপ হচ্ছে এক শ্রেণীর লোক, এদেরকে নিয়ে প্রতিদিন মিডিয়া বিরক্ত। মিডিয়া ওকে ধরো, তোকে ধরো, আবার সরকার জায়গা পায়, এটা নিয়ে চিল্লাচিল্লি, প্রতিদিন টক শো, একই জিনিস। কেন হইতেছে? এই কারণে হইতেছে। আচ্ছা, তার মানে আমি মানুষকে ডেভেলপের জন্য কোনো প্রসেস দিচ্ছি না, আমি প্রসেস দিচ্ছি শুধু নিজের জীবনকে কিভাবে ডেভেলপমেন্ট নেওয়া যায়, যে আরও অর্থ, মানে একা। ভাই আমারে ধরেন আপনি 5টা গরু, 10টা মহিষ, বিভিন্ন 5টা ছাগল আইনা দিয়ে আমরা রান্না করে দিই, আমি কত খাবো ভাই? তাদের অবস্থা তো এই, ওইটা খাইতে তো মারা যায়। এখন আমাদের দেশে ওই অবস্থা, ইনকাম করতে করতে লাস্টে চোর হয়ে যায়, বিভিন্ন দেশে ট্রান্সফার, তারা মারা যায়।
তারা হুঁশ হয় না। আচ্ছা, বাইরের দেশ কিন্তু এরকম না, ওদের সিস্টেমটা টোটালি আলাদা। তো দেখেন বাইরের দেশে আপনি একটা কোক খাইছেন, একটা ক্যান খাইছেন, ওইটা আপনি যে দাম লেখা আছে ওইখানে ওই যে ক্যানের যে ইটা আছে পটটা আছে সেটার জন্য একটা রেট আছে, ওইটা রাখছিল। আপনি এটা নিয়ে আবার ওদের বিভিন্ন ডাস্টবিনের মতো বড় আছে, ওইটার ভিতরে যখন পুস্ট করে দিবেন তখন ওই টাকাটা বেরিয়ে আসবে, আপনি যে টাকা ওনার কাছ থেকে খাইছেন। আমাদের দেশে যে এই ময়লাগুলো রিসাইকেল করুন, এইটা সুন্দর সিস্টেম। এই যে দেখেন আমাদের দেশে কি এটা আছে? নাই তো। আমরা যে কিনা খাই তারা আমাদের জন্য বোতল কি টাকা ধরছে না? আমরা প্লাস্টিক খেলে ওইটা তো টাকার মধ্যে নিছি, কিন্তু আমাদের তো ব্যাক করে দেয় না, দিছে দেয় না। তা আমি আমার আমার সিস্টেম কোথায় ডেভেলপমেন্ট হয়েছে? মানুষের ক্ষেত্রে তো কোনো ডেভেলপমেন্ট নেই। এখানে ডেভেলপমেন্ট হয়েছে একটাই, কিভাবে সরকারের আইনগুলো আরও কঠিন লেখা যায়, কিভাবে সরকারের কাছে মানুষগুলো জিম্মি হইতে পারে। হ্যাঁ, আপনি একটা এই বাড়ি করতে যাইবেন, আপনাকে রাজু কাইসা ব্লকিং দিব। আর রাজু কাইসা কি আইন করছে যে তুমি এতটুকু জায়গা ছাইড়ে করো, রাস্তাঘাটে তুমি সরকারি সম্পত্তি যাও না, বা আমি তোমাদের ছাড়পত্র দিলাম পরিবেশ নষ্ট করো না, এইগুলাই তো তার সে দেখে। আর সে আইসা কি করে, সমস্ত জায়গায় আইসা সে এখানে প্ল্যান দেওয়ার জন্য এত বড় জায়গা ছেড়ে নেন, ছোট হোক বড় হোক, এটা করে নিয়ে নেন। পরিস্থিতি দেশের দেখেন, ওনার আইন ঠিক আছে, বাংলাদেশের সব জায়গায় দেখেন সবই বিল্ডিং, প্রায় বিল্ডিং সবই তো 2 ফিট 3 ফিট ছেড়া করছে, বেশি তো ছেড়া করে না। তাহলে উনি এই আইন করে কি, ওই আইনটা দেখায় সে কি করে 6 লাখ 5 লাখ 8 লাখ 10 লাখ টাকা নেওয়া যায় ওই বাড়িওয়ালার কাছ থেকে। এই যে প্রসেসটা, এটা কে দিল? এখন বলবেন প্রমাণ কই? আসেন, সমাজে প্রমাণের অভাব নাই। এখন কষ্টটা কেন বলতেছি, এই যে প্রসেসগুলা এই সরকাররা তৈরি করে দিছে, একটা আইন দেয়। আচ্ছা, আপনি ছোট্ট করে আইন দেন ভাই, বাস্তবতা কি আছে? একটা মানুষ 2 কাঠা জমি কিনছে 1308 স্কোয়ার ফিট। আচ্ছা, 1308 স্কোয়ার, সে যে একটা অ্যাপার্টমেন্ট করতেছে তাকে অনুমতি দিয়ে দেবে, আচ্ছা তুমি করো, আমাদের কাছে আইসো, আমি তোমাদেরকে তেতারি করবো, তোমাদের এই ঝামেলা নাই, তোমরা 2 ফিট করে ছেড়ে করো। তা জায়গা দেশে আপনাকে আসতে হইব না। আমাদের আপনি কি পৃথিবীর অন্যান্য দেশে যান নাই? যেসব দেশ প্রাচীন শহরগুলো বা আগের দিনের, এগুলো তো সবই একটার লোক একটা বিল্ডিং লাগাই রাখছে, ওখানে কি আইন লিখে রাখছে? আপনি এই যে নগরীতে যান, এই যে ইটালির ভেনিস শহরে গিয়ে দেখেন তো কোন কোন বিল্ডিং কোনটার লগে লাগানো নাই। আপনি ভিয়েতনামে যান, ভিয়েতনামের পুরান সিটিতে গিয়ে দেখেন তো একটা বিল্ডিং একটার সাথে লাগানো আছে। তাতে কি তাদের অন্যায় হয়ে গেছে? নতুন মেগা সিটি করছে, সেটা আলাদা, শহরের বাইরে, সেটাকে সে ডেভেলপমেন্ট করার জন্য রাস্তাঘাট সব কিছু সেটা করছে। আপনি পুরান ঢোকার ভিতরে, পুরান রাস্তার ভিতরে এইগুলা করে দিয়ে কী করবেন? এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকে, তাদের একটা টয়লেটের সমান জায়গা হলে সে ঘুমাইতে পারে। আপনি এতগুলো, আমাদের দেশ এমনি 1,54,56,000 বর্গ কিলোমিটার, এইটাকে আপনি ডেভেলপমেন্ট করবেন কি দিয়ে? আপনি এখানে মানুষ যে মাত্রায় বাড়তেছে, এরপরে এক একজন মানুষকে তো আকাশের দিকে পাঠাইতে হইব, নাইলে তো আপনার জায়গা হবে না। যে পরিমাণ এই দেশের আমাদের জন্মহার যেটা আছে, এটা তো আপনি ডেভেলপমেন্ট, তাহলে আমি কেন এই প্রসেসের ভিতরে আমরা পড়ে রয়েছি? এই প্রসেসটা করছে কি সরকারের আমলারা, ওইখানে যে চাকরি করে যারা, এইগুলা পরিচালনা করে যারা মাতাব্বর, আবার দেশের এই যে মন্ত্রী যায় যায়, তা সবাই এই প্রসেসের মধ্যে এখন টাকা আসতে হইব তো ভাই, আর তো কিছু না। আপনি ওই আইন দিয়ে যদি সমাধান করতে পারেন, ওকে ঠিক আছে, কিন্তু সেটা তো পারেন নাই কে। কিন্তু সে আপনার শহরের অবস্থা কি দেখেন, ছাতির মতো বিল্ডিং উঠে গেছে। এখন আসলে বাস্তবতা হলে ভালো কাজ করলো এটা দেখেন। এখন মজার বিষয় হলে এখানে আরেকটু বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে ডেভেলপমেন্ট, মানুষের স্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর সেই গার্মেন্টস কোয়ালিটি, সেই সমস্যাগুলো কি করছে, বিশাল একটা যজ্ঞ করে দিছে। সে তাদের জীবনের কোনো মূল্য রাখে নাই কে। তারা যে জীবনে একটা মানুষ সেটা পাবে না। তাদেরকে ওই যে আগে যেমন গরু চোখ বাইদা দিয়ে ঘাইনে ঘুরাইতো, তারা ওই গরুটা অটোমেটিক ঘুরতে থাকতো, ওদিক দিয়ে তেল বেরোইতো, ঠিক এরকম পরিস্থিতি মানুষগুলা এইরকম হয়েছে। আচ্ছা, তো এইটা দিয়ে কি আপনি, আচ্ছা মানলাম যে এই গার্মেন্টস দিয়ে উন্নত হবে, আমার দেশে কোথায় উন্নত হয়েছে? গার্মেন্টস সেক্টরের মাধ্যমে জনগণ কিছু খাবার খাইতেছে, বাচ্চা আছে, এটাই। সে কি অন্য কাজ শিখাইলে কি খাইতে পারতো না? তাকে তো প্ল্যানিং দিতে হবে, তাকে তো আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাইলে তো আপনার সরকারি কেন করছেন? কর্মসংস্থান ব্যবস্থার কারণে। আচ্ছা, এখন আপনি এটা জনগণের প্রতি দেখা, এটা নিয়ে কোনো ইচ্ছা নাই। আচ্ছা, জনগণের কাছে আরও কিছু চাওয়ার ছিল। জনগণ কি চায়? খুব অল্প দ্রব্যমূল্য নির্ধারণ করে দিবেন, সেই দ্রব্যমূল্যতে সে ভাত খাবে, ভালো জিনিস খাবে, রেট দেওয়া একটা আপেল খাবে বা একটা ফল খাবে, একটা দুধ খাবে, একটা ভালো জিনিস খাবে। আপনি ঢাকা শহরে আপনি দেখেন তো কোথায় প্রাকৃতিক দুধ যেটা আল্লাহ পাক দিছে, সেটা কি পাবেন আপনি রাস্তাতে ঘুরলে? পাইলেও অনেক দাম। আপনি প্রাকৃতিক 1 কেজি মধু পাওয়া যায় সলিড,
তা শরীরের উপকার হবে কেমনে? তার মানে এদেরকে বিষ খাওয়ানো হচ্ছে, হ্যাঁ? সেটার ভিতরে বিজনেস চলে আসছে। তো আমাদের মানুষগুলা তো ওইখানে আটকে আপনাদেরকে আমরা নেতা নির্বাচন করি কেন? আমাদেরকে সুযোগ সুবিধা করে দেন যে আমরা মানুষগুলা কাজ করে খাবে। আমরা তো কারো বিরুদ্ধে না, কাউকে নামানোর জন্য না, কাউকে মারার জন্য না। দেশের উন্নয়নের জন্য। এখন জনগণের সমস্যা কি? জনগণের সমস্যা হইলো আমরা সব বুঝি কিন্তু বলার জায়গা নাই। আমাদের ভাষা কেউ শুনবে না। আমাদের ভাষার কোনো রেস কেউ নিচ্ছে না। আর সব কথা তারাই বলতেছে, মারামারি করতেছে, দেখাইতেছে, ভয় পাওয়াই দিতেছে। কয়েকজন মারা যায়, 200 মরল, 500 মরল, 2000 মরল, এতে মানুষ ভয় পেয়ে যায়। এই যে আন্দোলনের মাধ্যমে দেখেন সাধারণ জনগণ গিয়া মরছে, একটা মন্ত্রীর ছেলে মরল না, একটা এমপির ছেলে মরল না, একটা বিরোধী দলের বড় নেতা যারা ছিল তারা মরল না, তারা কোথাও গেল না। তাইলে মরল কারা? সাধারণ পাবলিক মারা গেছে, যাদের জীবন, তার একটা ছেলে ছিল, তার খুবই তার বৃদ্ধ বয়সে তার বাবা মাকে সে দেখবে, সে পড়াশোনা ভার্সিটিতে করে, সেটা সে মারা গেল, তাকে দেখবে কে? দেখেন নাই, আল্লাহ দেখে। এই যে পরিস্থিতি, এই তো কোনো পরিবর্তন হয় নাই কা, কিছুই পরিবর্তন না, শুধু কিছু মানুষ পরিবর্তন হয়েছে, কিছু মানে এই যে যেটাকে বলে হলো আসন, মানে আপনি যে চেয়ারে বসছেন এই চেয়ারটা ঘুরে আজিজ বসছিল, এখন বসতেছে হইলো এই হানিফ বসতেছে, এখন হানিফ নাই, বসতেছে হইলো যদুর মা, এখন যদু নাই, এখন আসছে মধুর মা। এই তো সমাজে চলতেছে, এর বাইরে কিছু না, শুধু জুজুর ভয় দেখানো হইতেছে যে আমরা ভয় পাও তোমরা। এখন আমি এই জন্য বললাম যে এখানে এটা সমাধান আর আসবে না, এই সমাধান হচ্ছে না, তাই আপনি পরিবর্তন করতে পারবেন না, জনগণের মান উন্নয়ন করবেন, এটা সম্ভব না। আমার সামনেই তো আছে, অনেকে চাকরি করে ভাই, সেই সকাল সারা ডিউটি করে, সপ্তাহে 7 দিন ডিউটি করতে হয় তার, সারারাত্রে, পুরুষ মানুষ মহিলা মানুষ এগুলো ফ্যাক্টরিতে চাকরি করে, ভোরে আসে, সে সকালবেলায় সে আবার ঘুমায় কিছু সময়, আবার বিকাল দিকে চলে যায়। আমি এগুলো নিয়ে তো আপনারা কোনো দিন কখনো খেয়াল করেন না, কীভাবে কাজ করতেছে, কীভাবে শ্রমবাজার, এবং শিশুদের দেখেন, সমাজে দেখেন বর্তমান যে ইয়ং জেনারেশনের পরে যে জেনারেশনটা আসতেছে, শিক্ষা যে এখানে যে অর্থনৈতিক যে টাকা দেওয়া পড়তে হয় বিদায় সমস্যা হয় দেখে, এবং মাদ্রাসা বেশ গজায় গেছে দেশে, সব জায়গায় অর্থ লাগে, এই জন্য অনেক ছেলে মেয়ে দেখেন পড়াশোনার থেকে নিরক্ষর হইতেছে, রাস্তাঘাটে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে খায়, ছোট ছোট ছেলে পেলে, ইয়ং জেনারেশন দেখা গেছে 13, 14, 15 বছরের ছেলে পেলে কোনো কিছু করতেছে না, তাদের রাস্তা নাই, তার গাইডেন্স না, তার বাবা মার উন্নয়ন চলে না, তার বাবা মার যে বাচ্চাকে পড়াবে, পরিবেশ দিবে, একটা রুম দিব, সেটা দিতে পারে না, তখন তাকেও কাজে লাগাই দিতেছে। এইগুলা নিয়ে কোনো মানুষ কাজ করতেছেন? করেন না, না করে লস। মনে রাখবেন, জাতি আপনার উপরেই বড়। যেমন আমি আমার ভাইকে উন্নত করি নাই, এ থেকে আমি বড়লোক হয়েছি, খুব ভালো হয়েছে না। আমার ভাই যখন বাসার আশেপাশেই থাকে, আমার যখন আত্মীয় আসে, যখন বিয়ে শাদী হয়, আত্মীয় স্বজন হয়, বা বিভিন্ন ওয়েতে তা পাশের কুড়ের ঘরটা দেখা যখন আসে, ওই লোকটা দাঁড়াই থাকে, আমার ভাইটা আমার পিছনে পিছনে, তখন বলে এই লোকটা কে, তখন বলতো সে লজ্জা পায় এবং মানবতার শেষ পর্যায়ে চলে যায়, বলে যে এটা আমার ভাই। যদি জানে তখন মানুষ কি বলে, তা আপনি তো খারাপ লোক। তাই এরকমই আমাদের এই জাতিকে আপনারা উন্নয়ন করবেন না, আপনারা কেউ স্থির থাকবেন না, আপনারাও ধ্বংস হয়ে যাবেন। কেউ আসবেন, ভাঙবেন, মরবেন, ফাঁসিতে যাবেন, কেউ গুলি করবো, এইভাবে আমাদের জনগণও মরতেছে, তাদেরকে মারতেছেন নিয়ে এই রাজনৈতিক মঞ্চে। তো এখন কথা হচ্ছে যে তাহলে উন্নয়ন কোন দিকে যাবে? ইসলামিক রাষ্ট্র হিসেবেই আপনি উন্নয়ন চান, আপনার দেশে রিসোর্ট তৈরি হয়েছে এরকম, যদি আপনি কাজের মাধ্যমে সাকসেস না আনতে পারেন, আমার দেশে বড় বড় ইন্ডাস্ট্রি চায়নার মতো না আনতে পারেন, জার্মানির মতো ইন্ডাস্ট্রি না করতে পারেন, তাহলে জনগণ কাজ করবে কোন জায়গায়? ওরাই তো উন্নত কাজ নিয়ে নিছে, ইন্ডিয়ানরা নিয়ে নিছে তাদের এখানে। তা আমাদের দেশে তো ওই ধরনের উন্নয়নের, আমাদের দেশে একটা মোটরসাইকেলের ইন্ডাস্ট্রি হয় না। ওই দিনকে ওই যে ইফাত তৈরি করছে কিছু, রয়্যাল এনফিল্ড, যা ওয়াইন আরও ভেজাল করবো এই দেশে, হ্যাঁ, অনেক টাকা এগুলা সিসি বাড়াই দিছে, ওজনে মোটরসাইকেল, তারপরে বিভিন্ন এগুলা দিয়ে দিছে। তাই আসুন কথা হয়েছে, দেখেন আমাদের দেশে ইন্ডিয়াতে মোটরসাইকেল কিনে নিয়ে আসে, যেগুলা আসলে মোটরসাইকেলের যে প্রয়োজন আমাদের দেশে, যে এইগুলা কথা বললে আসলে কি রাত পার হয়ে যাবো গা, দিন পার হয়ে যাবে। কিন্তু মূলত বলতে দিতেছে কি, ধরেন এই মোটরসাইকেল নিয়েও যদি কথা বলি, একটা সেক্টর চলে আসবে, থাক এটা। তা আমি আপনাকে বলতে চাইলাম যে আচ্ছা, তাও বলি যে মোটরসাইকেলের ব্যাপারটা, ধরেন আমার দেশে যদি আপনি ওই যে কিছুদিন আগে রিপোর্ট আসছে যে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই যে ঈদে চানে সব সময়, এবং রাস্তাঘাটে মরতেছে। কয়টা খবর আসে এখন, এই যে রোড অ্যাক্সিডেন্টে প্রায় 16 থেকে 17 জন, হয়তো গত 2 বছর 1 বছর আগে এগুলো ছিল যে প্রতি বছর মারা যায়। সেখানে ইলিয়াস কাঞ্চন নায়ক, সে খুবই দৌড়াদৌড়ি করলো এইগুলা নিয়ে, এই যে নিরাপদ সড়ক চাই, সে এটা সভাপতি, এই সেই হয়েছে।
এখন বলতে গেলে কি বলবো, এই যে উনি মনে হয় নিজেই রাস্তাঘাট সম্বন্ধে বুঝে না, উনি আসে খালি আন্দোলন দেখাইতে আসে। এখন আপনি যে কিভাবে এই তার সন্তান বা তার ফ্যামিলি মারা গেছে, এই জন্য আমিও এটা তাকে ভালোবাসি নায়ক হিসেবে, এবং ওইটার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করি সবসময়। দুঃখ না, খুবই খারাপ লাগছে, এবং এই দেশে অনেক জাতি মারা গেছে, এবং সে মারা গেছে, আমার ফুপুও মারা গেছে, আমার নিজের আপন ফুপু মারা গেছে এই রোড অ্যাক্সিডেন্টে। তো আমার এগুলা কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, কষ্ট লাগে, এবং অনলাইনে দেখতে থাকি। কিন্তু মূলত ইলিয়াস খান ভাই, তাকেও বলতে চাই যে আপনি যখন এইগুলা নিয়ে কথা বলেন যে এইটা একটা হয় নাই, উন্নয়ন হয় না, আপনি যে এত বছর ধরে বসে আছেন এই আন্দোলন নিয়ে, আপনি কি আন্দোলন করছেন? যে রাস্তাগুলো হয়েছে পিচ ডালা, এইগুলার পিচ্ছিলতা দেখছেন? তখন কইছিলেন রাস্তা ঠিক আছে কি না সেটা সম্বন্ধে আপনার জানতে হইব না? যে একটা ব্রেক কষলে সেটা কত দূর পর্যন্ত গিয়া সেটা থামতেছে, হ্যাঁ? এটা সম্বন্ধে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স দরকার ছিল, যেহেতু আপনার সভাপতি হচ্ছে, আপনি ইঞ্জিনিয়ার বা যেটা দেবো, যে তখন রাস্তাঘাটে সেখানে কথা বলতেন, যেটা তো এগুলো তো গ্রিপ করে না। গ্রিপ না করলে তো যে কোনো গাড়ির চাক্কা যে কোনো কিছু যদি বেশি দূর ছেঁচড়ায় যায় তো সেটা অ্যাক্সিডেন্ট করবে। এটা বিশাল বড় কারণ। বিগত সরকারের সময় যতগুলো কাজ হয়েছে বাংলাদেশে, ওগুলা কেউ এগুলারে দেখে নাই, বিভিন্ন কোম্পানিকে দিছে, ইয়েকে দিছে, তখন ওইখানে এগুলা কাজ করে না। আপনি বিশ্বাস না হলে গাড়ি নিয়ে আপনি একটা ব্রেকিং করে একটা মোটরসাইকেল দিয়ে দেন। এখন আরও মজার বিষয় কি জানেন, আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি, আপনি দেখেন ভিয়েতনামে, আমি নিজে যেখানে গেছি দেখলাম, যেখানে ভিয়েতনামের দেশে আপনার ওই যে ছোটো ছোটো স্কুটির মতো যে মোটরসাইকেলগুলো যেটা শহরে জাস্ট রান করে, আপনি দেখেন ওইখানে একটার পিছে একটা শত শত মোটরসাইকেল একসাথে চলে। শহরে বাস ট্রাম নাই মিয়া, এরকম একটা শহর তৈরি আছে, সব মোটরসাইকেলে চলে, পুরুষ মহিলা যার যার সবার নিজের পার্সোনাল একটা করে স্কুটি আছে। কিন্তু সেগুলা লিমিট করা আছে, কি পরিমাণ স্পিডে যায়, ওইগুলো স্পিড বেশি না। মোটরসাইকেলটা ওই পরিমাণ একই ধরনের কাছাকাছি, হয়তো 2-3টা ডিজাইন বা 5টা ডিজাইন, সব এরকম। আর আপনি ওইগুলা দিয়ে চলবেন, সারাদিন চলতেছে, ওরা ভাড়া নিতেছে, ওটা দিয়ে ঘুরতেছে, কিন্তু একটা মানুষও আপনি নিজেকে রেন্ট নিতে পারবেন, কিন্তু একটা মানুষও অ্যাক্সিডেন্ট হয় না। ওদের মনে সারা বছর একটা অ্যাক্সিডেন্ট আছে কিনা আপনি খবর নিলেও অনলাইনে পাবেন না। অথচ আমাদের আগে, আমাদের পরে ওদের স্বাধীনতা হয়েছে। তো ওরা কতটুকু বুদ্ধিমান, ওরা চিন্তা করছে। ওদের রাস্তাঘাট তো আর খুব বড় না, কিন্তু ওই ছোটো ছোটো চিপার ভিতর দিয়ে চলে। এখন আমার বাংলাদেশে কী করছেন, মোটরসাইকেল, আমাদের দেশে মানুষের টাকা আছে, আসলে বলে লাভ নাই, এটা আমাদের দেশে আমরা খুব ফুটানি করি, আমি নিজে, যে আমার এই আছে সেই আছে, এটা আমাদের মানসিক দিয়ে, আমি দামি জিনিস নাইলে চলতে চাই না। এটা ইদানিং হয়েছে, আগে গরিব ছিল, আমার দাদা ছিল কৃষক, আমি হয়ে গেছি মানে বিশাল কিছু, মানে অর্থের সোয়া পাইয়া বিদেশের থেকে আইছে। এখন আমি 7 লাখ টাকা দিয়া কিনি, আমি আপনার হইলো সিবিএ যেটা মানে হোন্ডা সিবিএক্স কিনি, তারপরে ওই যে কি বলে আপনার রয়্যাল এনফিল্ড, না এখন ওই যে R15, বিভিন্ন মোটরসাইকেল, যেগুলা মানে যেই মোটরসাইকেল কি মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই বাইকগুলা তৈরি করছে, এগুলা স্পোর্টস বাইক বা অন্য বাইক, আপনি তো কমিউনিটি বাইক না। এই বাইকগুলা কি করতেছে, এই গ্রিপিং ভালো না, এগুলা হলো আপনার, এটি হলো দামি বাইক, যেগুলো দেওয়া শহরে না, এগুলোতে রেস খেলে, ঠিক আছে, পৃথিবীর অন্য অন্য দেশে। আপনি ধুম ছবি দেখছেন না, ধুম ছবি ইন্ডিয়া দেখালো, এরপরের থেকে আমাদের দেশে ওই বাইক কেনার জন্য বিশাল কিছু শুরু হয়ে গেল। তার মানে ইন্ডিয়া আমার জন্য ইনফ্লুয়েন্স করতে করতে আমাকে একটা শেষের দিকে নিয়ে যাচ্ছে। এই যে কথাগুলো বলতেছে, এটা কারণ কি? এই প্রসেসটার মধ্যে তো সমস্যা ঢুকাই দিছে। কে ঢুকাইছে তো একমাত্র এই পার্শ্ববর্তী দেশগুলো। এখন আমি না বুঝে আমরা ওইগুলো এলসি করে নিয়ে আসছি সরকারের, কারণ একটা বাইক আনছে 70,000 টাকা দেওয়া, বাংলাদেশে বেচতেছে 3 লাখ টাকা, ঠিক আছে, কারণ সে 200% ব্যাট বসে দিছে, 300% ব্যাট বসে দিছে, বেচয় না, ওনার সরকারের খাতে খালি টাকাই লাগবো, আবার এই জনগণ খাইটাই টাকা দেয় তারে। তো এই প্রসেসটা করে দিয়ে কী করলো, এখন আপনি এই মোটরসাইকেল নিয়ে আপনার রাস্তা তো ওরকম না যে আমি যে ওই চালাইতেছি, ওই যে স্পোর্টস বাইক, এটা তো ওরকম রাস্তা করি না, তাই আমি যে ওইখানে দিলেন স্পোর্টস বাইকও চলতে, আবার আপনি সিঙ্গাপুরে জানেন যখন বাইক রেস হয় তখন টোটাল শহর বন্ধ করে দেয়, মানে যার যে রাস্তাটা হবে বন্ধ করে ওইখানে খেলা দেয়। আর আমাদের দেশে আর প্রতিদিনই হাইওয়ে রোড যেগুলো হয়েছে এগুলোর মধ্যে স্পোর্টস করতে যায়, দেখবেন সরাসরি এসে মেরে দিচ্ছে। শুধু এইটা না, শুধু বাইকওয়ালা না, আমি একজন বাইকার, আমি বাইক চালাই, কিন্তু ওইটা না, আরও স্পিড লিমিট আপনার এটা আনসার একটা স্পিড মানে লিমিট লেখা রাখছেন 40 কিলোমিটার সর্বোচ্চ, বা 80-60 কিলোমিটার, ওইখানে সে টানতেছে 100-তে 110-তে, মরবে না কেন? এখন সেও মরে, আবার ওই গাড়িওয়ালা যে আছে যে উনিও টানতেছে ইচ্ছে মতো, উনি এরা মোটরসাইকেল মেরে দিল, সে শেষ, মোটরসাইকেলের দোষ, তারও মেরে দিতেছে, সে ছোট দেখে তারা মেরে দেয়, তারা কোনো সাইডই দেয় না, ফালাই দেয়। তো এই ব্যাপারগুলো করতেছে। এখন এই যে মরতেছে, এইগুলা নিয়ে আন্দোলন করতেছে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, উনি একজন নায়ক ছিল, ওনার ফ্যামিলি মারা যাওয়ার পরে ভালো
ভালো, কিন্তু উনার কার্যক্রম তো আমি দেখি নাই সেইগুলা করছে। সে কোনো সময় রাস্তায় আসছে এইখানে। আপনার ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে? আপনি কোনো পরীক্ষা আচ্ছা, পরীক্ষা দেওয়ার আগে মানুষ দেখেন, আমরা যে সবাই একটা বছর যেমন ক্লাস 1, ক্লাস 2 বা ক্লাস 10 পাস করতে গেলে আমাকে প্রতি বছর পাস করে একটা যায়। সারা বছর আমাকে পড়তে হয়, 3টা পরীক্ষা দিতে হয়। তারপরে আমি ওই পরের ক্লাসে উঠি, তাই না? এইভাবে পড়াশোনা না? তা আমি যখন একটা ড্রাইভিং লাইসেন্স করতে যাই আমি নিজেই, তখন কিন্তু এখানে কেউ পড়ায় না। সরকারের এখানে কেউ পড়ায়, ওইখানে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন ওই দিন সকালে কয়েকটা কাগজ দিবে আপনার কাছে, ওইটা একটু দেখবেন চিহ্নটা, আপনার প্রশ্ন করবো, ওইখানে ফেল পাস লিখে দিব। অথচ এই রুলস নিয়ে তাকে সারাটা বছর অন্তত তাকে প্র্যাকটিক্যাল রাস্তায় নিয়ে দেখাইয়া পরীক্ষা দিয়া তারপরে পাশ করাইতে পারবে, তারপরে ড্রাইভিং লাইসেন্স। এই রাস্তা আছে। তো আমাদের ইলিয়াস খান সাহেবকে এই কথা বলতেছে, সে তো আছে। এইখানে বসা মানে কি, বিভিন্ন সংস্থার থেকে অর্থনৈতিক লাভ হওয়া। যেমন রোড পারমিটের সমস্যা হলে সে আন্দোলন না করলে তাকে অর্থ দিয়ে আসেন। হইতে পারে না এরকম? অদৃশ্য না তো, এটা হইতে পারে। আমি বলতেছি না হইছে, এরকম হইতে পারে যে সে এইগুলা নিয়ে বসে আছে, নাহলে উনি এখানে বসে রয়েছে, এখানে ছেড়ে দিলেই হয়, ওই ক্ষমতায় বসে রয়েছে এখানে, যেহেতু অ্যাক্সিডেন্ট কমে নাই। তা আপনি কেন আন্দোলন করেন? ছেড়ে দেন কালকে, আপনি তো এগুলা নিয়ে বসার দরকার নাই। তা আমার কথা হচ্ছে যে আপনি সেই প্রসেসের মূল স্ট্রিমে নাই, আপনি আছেন হইলো দেখানো প্রসেসে। দেখানো প্রসেসে কাজ হয় না, আপনার ডু করতে হবে। ডু মানে করা, তারপরে কাজ হবে, ঠিক আছে? আপনি যা করবেন সেটা আগাবে, আর নাইলে আগাবে না। আপনি বসে থাকলে হবে না এইভাবে। আচ্ছা, দেশে যেগুলা টেকনিক্যাল সমস্যা এগুলোকে দেখতে হবে। রাস্তা উঁচা নিচে হইতেছে, এখানে স্লিপ করতে পারেন, রাস্তা কোথায় কার্ভ আছে, এগুলো সবই তো খেয়াল করে দেখতে হয়, তারপরে অ্যাক্সিডেন্টের মাত্রা কমবে। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক ভালো করে। এবং ড্রাইভিং লাইসেন্স এবং স্পিড, আপনি একটা জিনিসও যদি কমাইতো, যে স্পিড মাত্রা এত বেশি যাইতে পারবে না, ওইটা যদি কমাইতো, তাহলে এই দেশের অ্যাক্সিডেন্ট অন্তত 50% কমতো, অন্তত 50%, শুধু স্পিড ভ্যালুটা। আপনি ইয়ং ছেলেরা মনে কত আনন্দ পায়, সেই হাই রোডের মধ্যে কী স্পিডে তারা মোটরসাইকেল ছাড়ে, আপনি আওয়াজ দেখেন বাইরে দাঁড়ায়, বুঝবেন যে স্পিড যাচ্ছে কত সে। তো এটা কেন? তার ভাল লাগে এখানে সে টানতে, গাড়ি টানতেছে, তার সাথে টানতেছে। আমাদের দেশে আপনি তো মোটরসাইকেল বা সাইকেল, যে বাইসাইকেল, এদের জন্য প্রত্যেকটা রাস্তার পাশে একটা ছোট রাস্তা লেন করে দেওয়া দরকার ছিল, আপনি করছেন? সেটা বাসের সাথে দিয়ে দিয়েছেন, ট্রাকের সাথে দিয়ে দিয়েছেন, সব তো মরবি। ছোটো বড়ো থ্রি হুইলার সেটাও যাচ্ছে। আচ্ছা, তা যাই হোক, এগুলো হচ্ছে আমাদের দেশের এই রাস্তা। তা আমার যে প্রসঙ্গ ছিল সেটা হলো যে আমাদের দেশে আমরা কি উন্নত লাইফের দিকে যাব কিভাবে, আমরা কি এইভাবে উন্নত লাইফে চলবে? আসলে যে বুর্জুয়া যে সিস্টেমগুলো আছে, যেগুলা দিয়ে প্রতি মানুষ চলতেছে, এটা দিয়ে আর মনে হয় না আগানো সম্ভব এই দেশের জনগণরে। কারণ এই দেশের জনগণ এখন যারা এগাচ্ছে, যাই দেখা যাচ্ছে, তারা বিদেশ চলে যাচ্ছে, ওইখানে কিছু ইনকাম করতেছে। তাও দেখেন যে সরকারের ওইখানে যে আগে বিগত কত দুর্নীতি করে গেছে, এগুলো বলে লাভ নেই, অধিকাংশ ছেলে দেশে ফিরে আসছে। আচ্ছা, এখন তারা বিদেশ পরবাসে গিয়েও শান্তি নেই, তারা কাজ পায় না। এখন আমাদের যে প্রবলেম, এই প্রবলেমটা আরেকটু সলভ করা উচিত। সেই সলভটা হচ্ছে, তাহলে আমরা যদি এই প্রসেসে গিয়ে উন্নত না করতে পারি, তাহলে আমরা উন্নত করব কীভাবে? প্রতিটা মানুষ করবে কীভাবে কাজ? দেখেন, আমি এখানে কয়েকটা দেশে উদাহরণ টানবো। সেটা হচ্ছে সিঙ্গাপুর আসেন, সেটা হচ্ছে তার ট্যুরিজম ব্যবসা তাদের দেশে প্রচুর আছে, হ্যাঁ, তবে বেশি বড় সেটা মালয়েশিয়া সবচেয়ে বেশি। তো ট্যুরিজম বিজনেসটাকে তারা সর্বোচ্চ পর্যায়ে তুলে নিয়ে আসছে। সেইখানে এই প্রাকৃতিক ব্যাপারটা তাদের দিতে হয়েছে, এবং অত্যাধুনিক শহর তৈরি করতে হয়েছে। মানে দুইটাই থাকতে হবে, একটা প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য শহর, মানে প্রকৃতির সাথে যেগুলো মানুষ দেখার জন্য আগ্রহ থাকে, এরকম প্রসেসের জায়গা থাকতে হবে। সেখানে মানুষ ঘুমাবে, এবং সেখানে নিরাপত্তা 1 নাম্বার সেটা তাদের। এবং সেখানে ওই মানুষগুলো, ওই শহরের গ্রামের মানুষগুলো ওখানে প্রচুর কাজ করবে, তাদের মেড করবে খাবার, তারপরে তাদেরকে ট্যুরিজে ঘুরাইতে নিয়ে যাবে, সেখানে ড্রাইভার প্রয়োজন হবে, সেখানে উন্নত খাবারের প্রয়োজন হবে, সেখানে সাপ্লাইয়ের প্রয়োজন হবে। তখন দেশের সকল লোক কাজে লেগে যাবে, যে এটা না এটা তার মেড করবে, এরকম একটা প্রসেসে সে বৃদ্ধ আবাল বনিতা সবাই কাজ করবে। সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে, হ্যাঁ, এগুলো তৈরি করতে হবে। এখন এইটা করলে তখন কী হয়, অধিকাংশ মাস কাজে লাগে। এখন যদি আপনি এই যে আগেই বলছিলাম যে আপনি ইন্ডাস্ট্রিয়াল জোন করলে একবারে এখানে হার্ডওয়্যার তাদেরকে দেন, যাতে প্রত্যেকটা মানুষ তার গ্রামেই তার একটা ইন্ডাস্ট্রি পায়, সে পরবর্তীতে ওইখানে প্রয়োজন হয় সে ওইখানে চাকরিতে ঢুকতে পারে। তো আমাদের এখানে তো ওইটা নাই, কি ইন্ডাস্ট্রি করার পর ওইখানে 6 বছরের লোক নেয় না। একটা মানুষ চাকরি করতে যাব, বাবা মা খালু ধরতে ধরতে তাদের পিছনে গিয়েও ওই চাকরি মিলাইতে পারে না, কারণ সে দক্ষ না, এই না সেই না, তার দক্ষতা লেভেলও বাড়াইতে পারে না। দক্ষ না হলে নিয়েই কী করবে? সবারই দোষ। এখন আপনি যদি আসেন হলো ট্যুরিজম ব্যবসা, যেমন আপনি দেখেন যে ইন্দোনেশিয়া কোথায় চলে গেছে, তাদের দেশের
ভূমিকম্প হয় হয়, তারা মুসলিম জাতি, তারা কিন্তু ওই দেশে সবই ও যেগুলা আল্লাহর পক্ষে থেকে নিষেধ ছিল, যেটা নিয়ে বলছিলাম যে আমার প্রতি রাগ রাখবেন না, বাস্তব কথা বলতেছি। যেমন ওইখানে যে পরিমাণ খাবার তারা তৈরি করছে বা মানুষকে মেড করে দেয়, ওইখানে দেখেন শুকরের মাংস মানুষ খাচ্ছে, যারা বিদেশিরা যাইতেছে তাদের জন্য মদ বিয়ার সব ওপেন করে দিছে, তারা ওইখানে খাচ্ছে। হ্যাঁ, যে খায় না মুসলিম সে খায় না, ভালো কথা। আর যে খাওয়ার সে খাচ্ছে, তারা খাইতেছে, বিদেশিরা খায়, তারা ওইখানে ঘুরতেছে, তাদের ওইখানে টাকা ডলার ইনভেস্ট করতেছে। হ্যাঁ, এটা মালয়েশিয়া মুসলিম রাষ্ট্র, গিয়া দেখেন কেএল মানে কুয়ালালামপুরের ভিতরে কি চলতেছে। এখানে নারীদের সাথে অবৈধ সম্পর্ক, সেটাও ওইখানে শত শত মহিলার ইন্দোনেশিয়ান বিভিন্ন দেশের, ইন্দোনেশিয়ান বা বাইরের দেশের যেগুলা ওরা ওয়ার্কার কাজ করতেছে। এবং ওইখানে আরও মদের ব্যবসা দেখেন তো, প্রত্যেকটা দোকানে গ্রোসারিতে তারা বিয়ার বিক্রি করে, সব কিছু। এখন বলবেন এটাকে এই দেশে চালু করা না। আপনি যদি জনগণের উন্নয়নের দুই দিকে যান, একটা হচ্ছে আমরা দরিদ্রতাকেই ভালোবাসি, আমি এখানে উন্নয়ন দরকার নাই, সকলকে এত কিছু, আপনি কেন এই দেশে নেট এনে দিলেন আমাদের দেশে? যেমন অন্য অন্য উন্নত, যেমন আফ্রিকার বিভিন্ন দেশে তো এখন ইন্টারনেট ওইভাবে রানিং না, তারা চালায়ও না অত পর্যায়ে, তারাও ঘুমায় থাকে তাদের। যেমন আপনি কোন প্রদেশ আছে, প্রায় দেশে অনেক জায়গায় নাই, তো ওই সব অঞ্চলের মতো রাখতেন, তাইলে মানুষ তো এগুলো চাইতো না, তখন তার মতো ঘুমাইতো, কিছু কৃষিকাজ করতো, খাবার দাবার নিয়ে আসতো, যেটুক পারে খাইয়াটাই ঘুমাইতো। তারা এই পোশাক, এই যে দেখেন হাজার হাজার টাকার পোশাক প্রতিদিন চেঞ্জ করার চেষ্টা করতো না। আচ্ছা, তাহলে ওই যে উন্নত লাইফ, তাইলে আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালের জন্য না যান, তাহলে আপনাকে এই পদ্ধতিতে ঢুকতে হবে, যারা পার্শ্ববর্তী দেশগুলো উন্নয়ন। তবে আমার বিশ্বাস যে ওইটাও সাস্টেন করবে না, কারণ ওইটা উন্নয়ন হবে কিন্তু মানুষের তার সাস্টেন বলতে কোনটাতে, মানে শহর উন্নত হয়েছে, ওই আপনি দেখেন পৃথিবীতে কত উন্নত দেশ নিয়ে কথা বলে, কিন্তু আপনি যেটা সবচেয়ে খারাপ দেশ বলা হয়, ওই দেশটার দিকে তাকান আপনি। এটা শুধু এটা না, ওই যে সরি, এই যে থাইল্যান্ড, সেখানের মানে নারীরা তার ফ্যামিলির সাথে থাকলেও তারা অন্যজনের ফ্যামিলির মতো হয়ে যায়, মানে তারা মানে বিয়ে সারি বউ হয়ে যায় এক একজন। ইউরোপের এবং আমেরিকার লোক ওই দেশে প্রতি বছর সবচেয়ে বেশি নামে, এবং ওইখানে তারা 2 মাস 3 মাস থাকে, ডলার ইউজ করে, এবং ওই দেশে ডলার দেয়। ওই দেশে তাকায় দেখেন যে বিল্ডিংগুলো কী হয়েছে, তাদের রাস্তাঘাট কী হয়েছে, কিন্তু সব খারাপ কাজের মাধ্যমে হয়েছে। এটা খারাপ ভালোরও বোঝার বিষয় আছে, তাই এই বিষয় দিয়ে তারা উন্নত হয়েছে। প্রত্যেকটা মানুষ, এটা ভিয়েতনামও নিয়ে নিছে, তারা ডেভেলপ ওই রাস্তায় চলে গেছে, এখন কাছাকাছি তারা ওইভাবে প্রসেস শুরু করে দিছে। আপনি মালয়েশিয়া, তারা একটা মুসলিম রাষ্ট্র, তার যে শহরের ভিতরে দেখেন কি করছে, তাদের ওইখানে আপনি রাস্তায় কি পাবেন না, সব আছে। সেই দেশটাও সে করছে। আমি ওখানে গিয়েছি 2 বার, কিন্তু বুঝতে পারছি কি আর নাই। তো ওই দেশগুলোকে কি তৈরি করতে হচ্ছে, পরিবর্তন করার জন্য, তারা জনগণের কাজে লাগানোর জন্য, তারা একটা মানে চাকরির ব্যবস্থা করার জন্য এই ব্যবস্থা করছে। ইন্দোনেশিয়া সেম একই অবস্থা। তাদের যে শহর নিরাপত্তা, তাদের যে বিল্ডিং, তাদের যে রাস্তাঘাট, যেগুলো দিয়ে মানুষ শান্তিতে থাকতে চায়, যেটা ওই যে ইউরোপের চিন্তা করে, ওরকম তো তারা তৈরি করে ফেলাইছে। কারণ এখানে তো আপনারা আমার হয় নাই, কেন হয় নাই? কারণ আমরা ওই যে দুই দিকে আছি, আমাদের জনগণরা চুষ্ট আছে, জনগণরা কাটাইতেছে, লাথাইতেছে, মারতেছে, যা মঞ্চে করতেছে, আবার পারে না, কাজ করে না, কেউ তো চায় খায়, এই করে সেই করে, আবার বড় লোক হয়ে যেতেছে কেউ। তো এইগুলার দিয়া সাস্টেন করতেছে না। দেখেন মন্ত্রীরা এমপিরা বিশাল বড় বড় বিল্ডিং করছিল, সব পুরাই দিছে, ভেঙে ভেঙে শেষ করে দিছে, লাভ কী হয়েছে? তো আমাদের দেশে এটা সাস্টেন করবো না। এখন মজার বিষয় হলো, আপনাকে যদি এখন আমাদের এখানে দেখবেন ধর্মান্ধতার ব্যাপার থাকে, ধর্ম নিয়ে কথা বলা শুরু করে দেয়, দেখ বলে এগুলো চলবে না, তাহলে আপনি এই মাঝামাঝি আসতে চান কেন? এই নেটের জগতে মোবাইলে ঢুকেন কেন? এটা তো দরকার নাই, কারণ এটা বাদ দেন, এগুলো সব কিছু বাদ দিয়া কৃষিকাজে চলে যান। কৃষিকাজে যায় আল্লাহর বাণীর দিকে, মানসিক দিকে দিয়া আমার এই দিকে থাকা উচিত, এটাই বেস্ট লাইফ। তাই আমি কেন উন্নত তো যেতে চাই, আবার ওদিকেও যাব না, তাইলে তো হইলো না। তো রাস্তাঘাটে দেখবেন, এই যে দেখবেন বিভিন্ন নাটক তৈরি হইলো, কিছু ছবি কিছুদিন আগে, ব্যাচেলার পয়েন্ট, অমুক তমুক, এখানে কি দেখাইছে ব্যাচেলার পয়েন্টে দেখবেন তারা কটা বন্ধু একসাথে, স্টুডেন্ট পড়াশোনা করেন, পড়াশোনা তো ওরকম নাই, তাদের পড়ার জন্য যে পরিবেশ দেখানো, এটা তো দেখায় না, খালি গল্প মজা দুষ্টামি এগুলোই দেখাইছে, নারী নিয়ে, মেয়ে নিয়ে, সেক্সুয়াল নিয়ে।
তারপরে ওই যে মদের বোতল নিয়ে তারা ধরা খায় পুলিশের কাছে। তো এরা কি বুঝাইতে চাইছে আপনাকে সামাজিক যে সমাজের এই বেদিগুলো আছে, যেমন একজন মানুষ ওই যে মদ নিয়ে আসলো, সে তারে পুলিশ ধরে নিয়ে গেল, আবার 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 কেউ খাচ্ছে সমানে। এটার উৎকৃষ্ট প্রমাণ দেয় আপনি যারা এই লাইনে দেখেন, সবাই ভালো মানুষ, সবাই হুজুর, আবার সবাই খারাপ মানুষ। আমরা পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের পরে ওরকম প্রকৃত সৎ মানে পাপ করে না এরকম মানুষ পাওয়াটা খুব কঠিন। হ্যাঁ, মানে আশা করি আল্লাহ পাক মনে হয় এরকম মানে কিছু না কিছু পাপ সে করছে। তো এখন কথা হচ্ছে যে ওই বাকি যে লাইফের যে প্ল্যানিংটা আপনাকে দিলাম, যে আমাদের সমাজের জন্য যে আমাদেরকে হয়তো ইন্ডিভিজুয়ালি এই দিকে আগাইতে হইতে পারে, কারণ যদি না হয় আর কারণ আগানোর দিকে চলে যেতেছে এখন অনলাইন শপিং, অনলাইন সব খাওয়া দাওয়া। আপনি আপনি তাকায় দেখেন, আমি হয়তো বলতে মানুষ কষ্ট পাবেন, আমাকে বকাঝকা করতে পারেন, কিন্তু বাস্তবতা কিন্তু মেনে নিতে হইব তারা কি করতেছে। আপনি বিশেষ 31st নাইট এখন আসতেছে, হয়তো খুব সময় নাই, এই 2-4-5 দিনের মধ্যে। তা আপনি এই দিন এর আগের দিন দেখবেন এই সমাজে সবাই আমরা ভালো মানুষ ভাই, কেউ খারাপ না, আমরা সবাই ভালো। আমাদের মাঝেও ওই যে বললাম না, এটা কারো দোষ না, এটা মানুষের মনের কাছে সে অন্যায়ভাবে অনেক কিছু চাইতে পারে। এখন তারা কি করতেছে ওইখানে দেখবেন যে এমনি দেখবেন সবাই আমরা মুসলিম কথা বলি সামাজিক রাস্তাঘাটে সব এখন ওপেনলি। অনেক আগে একটা সময় ছিল যে গ্রামে কোনো মানুষ মদ খাইলে ওই বাড়িতে ওই একটা লোক খায়, ওই বাড়িতে এর সাথে সম্বন্ধ ভালোবাসা বা ওই লোকের সাথে চলাফেরা উঠা বসা সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকতো, তেমনভাবে চলতো না। এখন কিন্তু এটা নাই। এখন আপনি দেখেন প্রায় সমাজের মধ্যে আপনি প্রত্যেকটা মহল্লা গল্লি গ্রাম আপনি দেখেন যে কয়জন মদ খায় পাবেনই, রাস্তায় ড্রাঙ্কিং ব্যাপার পাবেনি, হাঁটতেছে কোনো কারণে সে পড়ে যেতেছে মাঝে মাঝে পাবেন। কিন্তু এটা প্রায় সবাই খায় তা না, মানে আবার কেউ খায় শখে হঠাৎ একদিন দেখবেন। এই যে 31st নাইট অধিকাংশ দেখবেন বাংলাদেশে, আমি মজার বিষয়, আপনি ওই দিনকে কোনো মানুষ দেয়া একটা বেয়ারের কোটটা যদি আপনি কেনার জন্য টাকা দিয়ে পাঠান, দেখবেন আপনি পুরো বাংলাদেশের মধ্যে মনে হয় না ওই দিন পাবেন আপনি খুঁজা, বা এর আগের দিন পাবেন, কারণ এর আগে 2 দিন আগে এগুলো শেষ। মানে তাহলে এগুলো যায় কই? এগুলো তো ওপেনলি কেউ দেখি না খাইতে। মানে আমার কথাটা হচ্ছে এরকম যে আমি তো দেখি না ওপেনলি কেউ খাইয়ে ঢুলতেছে। বা এবং দেখেন বিয়ে বাড়ির অনুষ্ঠান বা একটা অনুষ্ঠান বা একটা আনন্দঘন মুহূর্ত, সেখানে সবই এগুলো চলে। এখন এটা নিয়ে পুলিশ আবার ধরপাকড় করে, ঝামেলা করে, আবার 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 বিক্রি হইতেছে। তা আমার কথা হচ্ছে এইগুলাকে নিয়ে কেন লুকোচুরি? আল্লাহ নিষেধ দিছে, ঠিক আছে খায়েন না, যে খায় না সে বাদ দেন, আর যে খায় সে দোকানে গিয়ে খাক। এটা নিয়ে তো আপনার এই দেশের রাষ্ট্রের মধ্যে দুই নিয়ে একটা গোপনে খাইলে তো বোঝা গেল না কে খাচ্ছে আর কে ভালো আর কে মন্দ। তো গোপনে খায়, তো গোপনে খাওয়া তো ভালো না। আমি গোপনে আর একটা উদাহরণ দিই, যেমন সিগারেট খাওয়া। ছোটোর থেকে যদি বাবার কাছ থেকে ভয় না পাইতাম বা আত্মীয় স্বজনের মুরব্বীদের কাছ থেকে ভয় না পাইতাম যে সিগারেটটা নিষিদ্ধ, এরকম যদি দেখা যাচ্ছে বাবা খায় চাচা খায়, বা বাবা খায় না চাচা খায়, ওরকম খায়, তাই আমরা নিজেরাও লুকায় লুকায় খাইছি। তাই এইটার যে ক্ষতিকারক সমস্যাটা এটা তো বুঝতে পারি না, এটা ভাবতাম যে লুকায় খাইতে হইব। বিষয়টা হলো লুকায় খাইতে হইব, ওপেনলি খাওয়া চলবে না, খাইলে মানুষ খারাপ বলবে। এখন এটা যে স্বাস্থ্যের জন্য খারাপ, এইটা কিন্তু আমাদের মাথায় ওইভাবে যারাই আমরা সিগারেট খাই এই বিষয়ে কথা হয় নাই, ওইভাবে বোঝার চেষ্টা করতাম, বলছে বুঝি নাই, মাথায় নেই। কিন্তু লুকায় খাইতে গিয়ে তো আমাকে কেউ বাধা দিয়ে বুঝাইতে পারে না যে ভাই তুমি যে সিগারেটটা খাইতেছো এটা তো তোমার শরীরে ক্ষতি করবো, হার্ট সমস্যা করবো, লং টাইম এগুলো খাইলে ছাড়া যায় না, খায়ও না। তো এটা হয় না। যদি ওইখানে ওপেন হইতো তাইলে আমার বাবা যদি দেখতো তুমি সিগারেট খাও, আচ্ছা খাও, তুমি আরও 2টা কিনা দে, কিন্তু এরপরে তুমি খাও না, কারণ এটা খাইলে তোমার সমস্যা হবে, এরকম হার্ট সমস্যা করে বিভিন্ন হার্ট স্ট্রোক হতে পারে এগুলো। তখন কিন্তু আমরা এটা খাইতাম না, মানে ছাইরা দেওয়ার একটা রাস্তা থাকতো। এই গোপনে খাইতে খাইতে 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, এখন আর সিগারেট ছাড়া হয় না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো এখন এটা বাস্তবতা। এখন আপনি এই যে গোপনে যে যারা খাচ্ছে এরা প্রচুর খায়, আপনি খুঁজেন আপনার গ্রামে। আমি শুধু বলছি এটা না, আমাকে খারাপ বলবেন সেটা না, আপনি নিজে খুঁজেন যে কারা খায়, পাবেন। আপনি এই দিন খুঁজেন, আপনি একটা একটা কিন্তু আসলে এটা তো আল্লাহ নিষেধ দিছে ভয়ঙ্কর কারণে, হ্যাঁ, যে এটা মানুষের ক্ষতি করে, মানুষের শরীরে রোগ হয়, বিভিন্ন সমস্যা দেখা যায়, সে মাতলামি করে, সমাজে অসদাচরণ করতে পারে, এই জন্য নিষেধ দিছে। তা আপনি ওই এই উন্নয়নের যদি চিন্তা করেন, তাদের মতো ডেভেলপ হইতে চান পশ্চিমার মতো, এই ইউরোপের মতো, সিঙ্গাপুরের মতো, বিভিন্ন অঞ্চলের মতো, তাহলে তো এগুলো সব থাকতেই পারে। তারপরে
অর্থনৈতিক উন্নয়ন যদি চান, মুক্তি চান, তাহলে তো আপনাকে খারাপ জগতে থাকতেই হবে। আপনি ভালো জগৎ দিয়ে তো আপনি এত বড় উন্নয়ন এত কিছু পাওয়া যাবে না। আপনাকে এত মানে বছর শেষে প্রত্যেকটা মানুষ এই যে প্রতি বছর অন্তত প্রত্যেকটা মানুষ 10,000 টাকা যে কাপড় চোপড় কিনলো, এটা তো করা যাবে না মুসলিম রাষ্ট্র হিসেবে। তো আপনি মুসলিমের কোন ওয়েটা রাখেন? কারণ একটা কাপড়ে যদি সে দুইটা কাপড়ে যদি তার বছর জায়গায় সেটা ছিঁড়া না পর্যন্ত সে পরবে, কারণ নষ্ট করা চলবে না, অন্যায়ভাবে চলবে না, এটা ফালাই দিবে সেটা জানা। কারণ আমি তো শীতের বস্ত্র এখনই 5টা কিনে নিয়ে আসছি, 5টা পরুম এইসব, এইটা আবার ফালাই দিয়ে আর যাই করি আর পরের বছর পরুম। তাই এটার মানে কি? মানেটা হচ্ছে এই যে আমরা মূল প্রেক্ষাপট থেকে সরে যাচ্ছি। আমরা যদি সত্যিকারে কোনো প্রবলেমগুলোকে আমি যদি আঙুল দিয়ে না দেখাই, চেষ্টা না করি, জ্ঞানের রিচার্জ না করি, তাহলে তো আমরা উন্নয়ন করতে পারবো না। তাই আমি কোন পদ্ধতিতে এই রাষ্ট্র ব্যবস্থা, জনগণ, মানব সমাজ আমরা সবাই উন্নয়নের দিকে যাইতে পারবো, সেটা আমার ধারা, সেটা আমার চিন্তা। আমি বলছি দেখে কর্তব্য তা না। সমাজে বাধা আছে, সমাজের বাধা ছাড়াও আছে, চাওয়া পাওয়ার আছে। আপনি ইয়ং জেনারেশনের খবর নেন, তারা কি চায়, পরবর্তী জেনারেশন খবর নেন তারা কি চায়, থাইল্যান্ডরা কী করছে, তাদের কথা শুনলে আপনি কি শুধু এটা না, আমেরিকা পৃথিবীতে 1 নম্বর সভ্য জাতি দেখায়, তারা সভ্য তো চায় যে বিরাট উন্নত রাষ্ট্রের 1 নম্বর। তার দেশে তো এরকম রাষ্ট্র করে রাখছে উন্নয়নের জন্য, টাকার জন্য, ভাঙার জন্য। লাস ভেগাস করছে না? লাস ভেগাসে কি চলে? নারীদের প্রতি অসম্মানতা, তাদের সাথে নাইট যাপন, তারপরে আপনার এই জুয়া খেলা, যেগুলো আল্লাহ নিষেধ সেগুলো তো চলছে, ওইখানেও তো আছে। কেন? ওইখানে টাকা ইনকামের জন্য তারা করছে, মানুষকে ওই লাইনে কাজে যে যেতে চায় করছে। কিন্তু আমার দেশে আপনি করবেন সেটা বুঝেন, তাহলে গোপন। আমার কথা হচ্ছে টোটাল অফ করে দিলে ধর্মীয় অনুসন্ধান যেভাবে ভালো হয়, রাষ্ট্র সবচেয়ে সুন্দর ইসলাম, আল্লাহর আইন, আল্লাহর কানুন, কথা বলা, জীবনযাপন করা, ওইভাবেই মানুষের সাথে স্ট্রাগল করা, ওইটা বেস্ট লাইফ। ওইভাবে নিতে পারলে ভালো। ওইটা নিতে গিয়ে যেন পাকিস্তান অন্যান্য দেশ টেররিস্ট দেশ হয়ে গেছে, তাদের মধ্যে চলবে না। তা আমাদের দেশকে ওইভাবে, কারণ আগ্রাসন যেই ব্যক্তিরা দেয় তারা তো পারে না। এখন আমাদের দেশে তো সবই ছাড়াই দিচ্ছেন। আমি ওই যে খুমটা নাচার মতো, হ্যাঁ আমি খুমটা খুলবো না, আমি নাচবো, নাচতেও চাই। আচ্ছা, আমি ওরকম হইতে চাই না। আমি বলতেছি দেখেন এইখানে আমাদের দেশে কি এই প্রস্টিটিউশনের এই শহর আছে না? প্রায় কয়েকটা শহরই তো আছে। তো এদের জীবনটা দেখেন আপনি। আমি এটাই বলে শেষ করব, কারণ আমার কষ্ট হয় কেন, মানবিকতার কাছে। এখন বলবেন যে মানবিকতা আর ওইটার বিষয়তে, আপনার প্রস্টিটিউশনের জন্য বেশ কিছু শহর আছে, দৌলদিয়া, বিভিন্ন অঞ্চল, ইন্ডিয়াতেও আছে। এই মেয়েগুলা আমাদের দেশ থেকে ওই দেশে যে এই মানে প্রস্টিটিউশন ব্যবসা করতেছে, তাদের জীবন চালিকা শক্তি। আপনি তাদের একটা ডকুমেন্টারি দেখেন, যে বিদেশিরা যে করে নেওয়া যায়, যে ওইখানে তাদের জীবনকে একটা ঘর, টিনের ঘর কোনো রকম, হ্যাঁ তাদের ঘর একটা, ওইটা সে ভাড়া দিয়ে থাকে, বা একটা পাড়ার একটা দরজাল মহিলা থাকে, তার দায়িত্বে 10 জন থাকে, তার কাছে সে যায়। পুরুষরা যাচ্ছে, তাদের যে অল্প বেতন, তার শারীরিক সেখানে এইডস হইতে পারতেছে, তাদের পোশাকে তার ধরে নেন সে প্রস্টিটিউশন করে, খুবই খারাপ কাজ করে, তার সে সমাজে তাকে ইটা মারে মারে ফেলানো দরকার, ঠিক আছে, মানতে পারেন। কিন্তু তার জীবনের যে লিডটা, তার অবস্থানটা যদি আপনি দেখেন, ওই ধরেন একটা মেয়ের বিয়ে, মানে আমি বলবেন যে বিয়ে হইলে তো ভালোই, তো তো বিয়ে হয় না, অনেকে তার পারিবারিক সমস্যা আছে, বা কেউ বিয়ে করতে চায় না। অনেক মেয়ে আমার চোখে তো, আমার গ্রামে দেখছি 2-3টা মেয়ে তাদের বয়সে বিয়ে হয় না, তারা বৃদ্ধ হয়ে গেছে এখন, মানে ওই মানুষের বাসা কাজ টাজ করতে করতে দিন শেষ। হ্যাঁ, তো এরকম মহিলা অনেকে আবার এটা মানতে পারে না, চলে যায় সেই প্রস্টিটিউশন ব্যবসায় চলে যায়, বা বিভিন্ন নিজেকে মানে রাগের চোটে আবার অনেককে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, এরকম ঘটনাগুলো করে। তো এই মানুষগুলো জীবনকে যদি আপনি পূর্ণাঙ্গ ফিল করতে চান, যে বোঝার জন্য, যা তাদের জীবনটা কি, আমি কি প্রস্টিটিউশন হিসেবে দেখলাম তার জীবনটা কীভাবে চলতেছে। আচ্ছা, মানলাম সে খারাপ কাজ, অবৈধ কাজ, যেটা আল্লাহ নিষিদ্ধ, সেই কাজটা করলো, এইখানে করার পরে এইখানে তার জীবনের মূল্যটা কী হয়েছে, সে ওইখানে হয়তো কিছু টাকা ইনকাম করে, মাস শেষে, বছর শেষে 30-40 হাজার কামায়, 20 হাজার কামায়, কিন্তু খুব টাকা দেখেন তার শরীরে আধুনিক একটা কাপড় নাই। আপনি বিশ্বাস না হলে আপনি এখনই গুগলে, আপনি ইউটিউবে সার্চ দিয়া আপনি যে কোনো একটা এই প্রস্টিটিউশন পাড়ার একটা ভিডিও দেখেন, যে তারা কিভাবে জীবনযাপন, কি খায়, এবং কিভাবে তাদেরকে মূল্যায়ন করে, তাদের শিক্ষার ব্যবস্থাটা কি। ওদিকে তাকায় দেখবেন সর্বোচ্চ নিম্ন পর্যায়ে তারা বস্তির মতো জীবনযাপন করতেছে। তা আমি কেন তাদেরকে বস্তির জীবনযাপন, কারণ সে তো তার জীবনের সেরা সম্পদ সে বিলাই দিতেছে সমাজে। যেমন থাইল্যান্ড যদি তার অবস্থানে, তার দেশের জাতির নারীরা
তারা বিলাই দেওয়া দেয় সব কিছু। তা এরা যদি কিছু অংশ বিলাই দেওয়া দেয়, তাদেরকে থাইল্যান্ডের মতো মানসিক অবস্থা তাদেরকে দেন না কেন? কারণ তাদেরকে ওই পরিবেশ দেন না কেন? কারণ তারা তো নষ্ট হয়ে যেতেছে, তাদের শারীরিক নষ্ট, তারা বিভিন্ন কুসংস্কারে জীবনযাপন চলতেছে, তারা ওইখানে বিভিন্ন খারাপ ট্যাবলেট খাইতে হয়, তারা স্বাস্থ্য ফুলা, এগুলো নিয়ে দেখেন ডকুমেন্টারি করছে সেই আপনার এই আল জাজিরা, হ্যাঁ, ওখানে আমি দেখলাম খুব ওদের লাইভগুলা। তা আমার কথা হচ্ছে যে আপনি একটু কষ্ট করে ওই যে তাদেরকে ওই উন্নত বিশ্ব যে যারা আছে ওদের মতো একটা লাইভ করে দেন, ওদের একটা অংশ করে দেন, যাতে এটা আল্লাহ ভালো বুঝবো, পাপ আপনার হয় না আমার হয় না তার হয়, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু এখন যে লাইভটা আছে, এখন সে প্রস্টিটিউটও হয়েছে, কিন্তু সে বস্তির মতো তার জীবন যেমন, তার লাভ কী হয়েছে? সে প্রস্টিটিউট এখন ভালো, কারণ সবাই বলতে পারেন এইভাবে যে ভাই আপনি বললেন এইভাবে, উনি তাইলে ভালো পথে আসলো না কেন? সে আচ্ছা, পৃথিবীতে কি ভালো পথ বলে আসে? ধরেন আমি খুবই ভালো একজন ড্রাইভার, আমি রাস্তাতে ভালো গাড়ি চালাই, কিন্তু হঠাৎ করে একদিন আমি গাড়ির নিচে চলে গেছি, আর আপনি আমার কি বলবেন যে উনি বাজে ড্রাইভার? না, এটা জীবনের প্রয়োজনে সে তার জীবন চলতে গিয়ে সে চায় নাই, আবার চাইছে কোনো কারণে, ওইভাবে সে পড়ে গেছে গা। এখন তারে কি আপনি ওইখান থেকে তুলে নিয়ে আসবেন, ভালো করে বিয়ে করা যাবে না কারো বিয়ে দিতে পারবেন? এরকম তো হয় না। তার মানে ও তো নষ্টের দিকে লাইফ চলে গেছে, বা ওর তো এখন তাকে পৃথিবীতে যতদিন বাঁচে তাকে একটা ভালো পরিবেশ দিতে হবে। এটাই হলো মানবতা, এটাই মানবিকতা, এটাই পৃথিবীর সমাজ চায়, সেটা তো দিতে পারতেছে না। তার মানে এইগুলাকে, এই কনসিডারেশন বা এই প্রসেসটাকে, এই প্ল্যানিংগুলোকে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা উচিত সরকারের। প্রত্যেকটা সরকার এগুলো নিয়ে ভাবা উচিত। আমাদের এই সরকার ব্যবস্থাপনা কেন ভাবে না? তাদের কিসের সমস্যা? আমি তো সমস্যা মনে করি না। সমস্যা হচ্ছে তাদের মাথায় আছে এগুলা, না তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। আমার বিশ্বাস তারা যারাই আসে এখানে, তারা তার পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত, তার জীবন নিয়ে ব্যস্ত। সে পৃথিবীর কোনো কিছুকে সে তোয়াক্কা করতে চায় না, কে কোথায় ভালো আছে না। দেখেন, আমি একটা ছোট্ট লাস্ট উদাহরণ দিই, তাদেরকে দিয়ে না, যেটা হয়েছে, হয়তো আমাকে বক্কা করেন, খারাপ করেন, আমি এই জন্য হয়তো অনেক কিছু শুনতে পারি। আমি প্রথমেই বলে নিছিলাম যে এই কথাগুলো বলতে গেলে হয়তো হইতো। তা আমি চাই যে প্রত্যেকটা মানুষকে আপনি স্বয়ংসম্পূর্ণ দেওয়ার জন্য কোন রাস্তা, আবার বলতেছি এর বিপরীত রাস্তাও আছে, যে আপনি সর্বোচ্চ ভালো রাস্তা যান, মুসলিম হিসেবে যেভাবে বাঁচা যায় এই পথ, বাকিগুলো সব বের করে দেন। এই যে এখানে বাংলাদেশে তো এখনও মদের লাইসেন্স করা অনেকগুলা আছে, ভার আছে না? তা আপনি এগুলো বন্ধ করে দেন, আমি ওগুলো একটাও রাখবো না, আমি একটাও রাখা আমার চলবে না। এক পিস মদ বাংলাদেশে থাকবে না, বন্ধ করতে হবে। একটা নারী অবৈধ কাজ করবেন, তাকে কাজের সম্মান নিয়ে আসেন। আর না হইলে মাঝামাঝি করে সমাজকে দুর্ব্যবস্থা করেন, ভিতর দিয়ে সব অন্যায় পাপ কাজ করতে করতে শেষ। ঠিক আছে, এটা চলবে না। ঠিক আছে, পাপ কাজ করতে হবে। আপনি আরও একটা উদাহরণ দিয়ে, যে ছোট্ট, যেটা হলো, এটা অন্য এই টপিক্সের বাইরে উদাহরণ, সেটা হইতেছে ধরেন এই যে আমাদের সমাজে যে মুসলিম নারীরা আছে, আমাদের সমাজে তারা খুবই ভালো, তারা খুবই ছাড় দিতে পারে না। আমার বউ, আমার ফ্যামিলি, আমার ভাইয়ের বউ, বা যারা আছে আমার বন্ধু বান্ধব সবাই আমার দেশে যা আছে, এরা সব সময় কি দেখায়? এরা দেখাচ্ছে যে তুমি তো তোমাকে তোমার ভাগ আমারই একা, কখনো কিছু করা যাবে না, ওয়ান ম্যান শো, মানে একজনই তার জন্য যথেষ্ট। ঠিক আছে, সুন্দর, অনেক পুরুষ, আমি হই অন্য হই, যে কেউ হোক, এটা গভীর বিষয়। সে পরকীয়া আসক্ত হয়ে যেতেছে না, অনেক জায়গায় পরকীয়া বলি হইতেছে না, পরকীয়া সে করতেছে, কি করছে, সে আরেকটা বিয়ে করব সেই রাস্তা তাকে দিবে না ওই যে ফ্যামিলির যে বউটা, সে বলবো না অন্য মেয়ে বাসায় চলবে না, এবং সমাজ এমনভাবে তার প্রতি দৃষ্টিকটুর কথা বলে যে সে নাকি সমাজে দুইটা বিয়ে করলে সে নষ্ট, সে ধ্বংস হয়ে গেছে, খারাপ, মানে চোখের মধ্যে তাকে খারাপ খারাপ একটা ভাব নিয়ে নেয়। আচ্ছা, এটা তো মুসলিম বিরোধী এই কাজটাও। এখন উনি এখানে লস কী হইতেছে? ধরেন কোনো মানুষ যদি পরকীয়া, একটা ওয়াইফ তার আছে, কিন্তু তার দেওয়া তার কোনো কারণে তার ভাল লাগে না, বা তাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা কোনো কারণে থাকে, সংসার করতে হয় সন্তানের জন্য, সে আরেকটা নারীর কাছে যায়, হয়তো একটু ভালো লাগা তার কাছে সময়, তা সে তো গোপনে পাপ করতেছে। আল্লাহ যেটা নিষেধ করছে, সবচেয়ে ভয়ঙ্কর, না করছে। ঠিক আছে, আপনি একটা প্রস্টিটিউটের কাছে টাকা পয়সা দেওয়া করলে হয়তো আল্লাহ বুঝবো, আল্লাহ আমার মতো আর আপনার মতো এক চোখ দিয়ে দেখবে না, সব পুরোটাই সব বুঝে, যে কখন কি কারণে সে কি করতেছে, এটা সব জানে, কারণ সে মনের অজান্তের বিষয়টা সে জানে। তাহলে এই বিষয়টা যদি সে অ্যাড করতো, যে ঠিক আছে, ওই নারীটা তো মাইনা নেয় না, যে ঠিক আছে তুমি পুরুষ, তুমি যদি চালাইতে পারো বিয়ে করো, সমস্যা নয়, নিয়ে আসো, যাতে তুমি অন্যায় কাজ না করো, সেটা তো দেয় না। তা পাপ তো ঘরে ঘরে এইভাবে রাস্তা তৈরি হচ্ছে, বা কন্টিনিউ চলতেছে, কন্টিনিউ ডে বাই ডে চলতেছে। এটা আমাদের সমাজে আমরা দেই না, এই নারীগুলো দেয় না। তো এখন আমরা অনেক কিছুকেই মানে মানি, কিন্তু আবার সব কিছুই জানি না, এরকম পরিস্থিতি। তো আমি এগুলো বলার কারণ হচ্ছে কি, দেখেন আমাদের সমাজ হয়তো ক্লান্তি লগ্নের একটা ডিভাইডেশনের জায়গায় আসতেছে, মানে আমাদের
সমাজ কি কোন দিকে যাবে এটা নিয়েই এখনো দিক নির্দেশনা, গাড়ি চলতেছে কিন্তু উদ্দেশ্য দেয় না। যেমন ওই যে কাদের ভাই, কাদের কাকু, যে আমাদের কাদের সাহেব আওয়ামী লীগের যে ছিল, সে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তিনি কি বললেন যে আমাদের ট্রেন চালু হইছে আর উঠতে পারবে না। এটা এখন এই নির্বাচনী ট্রেন বা যেটা এগুলো বলছে, দেখেন উনি বুঝতে পারে নাই যে উনার যে ট্রেনটা সে গন্তব্যের স্টেশন ঠিক না করে যখন চালু করে দিছে, যে আমি কোথায় গিয়ে নামবো এবং রাস্তাটা কি এরপরে আছে কি না সেটা সে জানতো না। সে না জানার কারণে অ্যাক্সিডেন্ট করছে মারাত্মক। যদি সে জানতো যে আমি আমার স্টেশন ভৈরব পর্যন্ত যাবে, নাহলে সিলেট শহরে গেলে এরপরে যাবে না, বা আমি জংশন, এটা লাস্ট স্টপেজ হলো আমি ছাতকে যাব, এরপরে আর যাবেন ওইদিকে, বা চট্টগ্রাম লাস্ট যাবে বা ইয়ে যাবে। এখন উনি তো এটা করতে পারেন না। এই জন্য আমার দেশেরও একটা আইডেন্টিটি নিতে হবে, আমাদেরকে কোন দিকে যাওয়া উচিত। আমাদের এই সরকারগুলোকে প্ল্যানিং করতে হবে যে আমাদের জীবন তো মানুষগুলাকে কখনো কষ্ট না দেওয়াটাই বেটার। আল্লাহ তো এটাই চায় যে তুমি কখনো কাউকে কষ্ট দিও না, ঝামেলা করে না, এরকম মানুষ মানুষের কাছে এটাই চায়। তারা জীবন সহজ করেন, সহজভাবে উপলব্ধি করে লাইফ চালান, সেটা বেটার লাইফ, গুড লাইফ। একটা মানুষ যাতে বিরক্তিকর লাইফে সে না ঢুকে, তার জীবনকে সে বোঝার চেষ্টা করুক। তো আসলে অনেক কিছুই বললাম। তো আমার মনে হয় যে আমাদের পৃথিবী, উন্নয়ন, কথা বলা, জীবন ব্যবস্থাপনা সব কিছুতে আল্লাহ পাক সাহায্য করবে, সব কিছুতেই করে, কোনো কিছুতে কাউকে রাখে না। তবে আমাদের পরিবর্তন হওয়া উচিত, কোন রাস্তায় বেটার লাইফ চলে, কিভাবে জীবনকে একটা গন্তব্য অবস্থায় রাখতে পারি, যে আমি এখানেই যাব, আমি এই কাজগুলো করব। আমাদের এই যে জীবন চলার কাছে আমার লাস্ট কথা এটা, যে আমি যে বেঁচে আছি আমারও তো একটা গন্তব্য, আমি লাস্টে আল্লাহর দিকে যাব। সেই পথটা আমার জন্য কীরকম সুসংগত করার জন্য এই সমাজে কি করা উচিত, তাইলে আমি ওইখানে ভালো কিছু পাবো। এটাই বাস্তবতা, এটাই কঠিন অবস্থা থেকে আমাদেরকে বাঁচাই দিছে। ঠিক আছে, তা আল্লাহর কাছ থেকে আমার শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আল্লাহ সঠিক সুন্দর পথ এবং দিক নির্দেশনা দান করেন। সবাই ভালো থাকি, জাতি, আমাদের সমাজ, সকলকে নিয়েই আমরা হাসি খুশি জীবনযাপন করে বাকি সময়টা কাটাতে চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।